আজকে তোমাদের এটা প্রথম ক্লাস আমার সাথে। তোমরা এর আগে কেউই আমার ক্লাস করোনি। তো আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের। অ্যান্ড এবার ফাইনালি তোমরা নিজেদের কোরের মধ্যে চলে এসেছো। আর সবাই যা পড়ছে সেরকম পড়তে হবে না। নিজেদের ডিপার্টমেন্টের জিনিস নিয়ে এবার পড়াশোনা শুরু করবে। আর আজকে শুরুতেই একদম তোমাদের ডিপার্টমেন্টের নামের মধ্যে যে টপিকটা আছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের যে কমিউনিকেশন পার্টটা, সেই পার্ট নিয়ে আমরা পড়া শুরু করব। আমি তোমাদের যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। তো আগে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। তোমরা সবাই আশা করি সিলেবাসটা দেখেছো, তো একবার দেখে নিই আমরা একটু সিলেবাসটা। দেখো আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাচ্ছ কিনা বলবে। আর একটু রেসপন্স করবে, হ্যাঁ? কোনো অসুবিধা হলে আমি তো বুঝতে পারবো না তোমরা রেসপন্স না করলে। দেখো শেয়ার হয়েছে। হ্যাঁ ম্যাম। তো এই এত সাবজেক্টস আছে তোমাদের। সবে আস্তে আস্তে ক্লাসেস শুরু হবে। একটু আগেই স্যার পড়িয়েছে একটা সাবজেক্ট, তারপর তোমাদের আবার এখন এই সাবজেক্টে আগে নেটওয়ার্কের ক্লাস হয়েছে মোস্ট প্রবাবলি। তো এরপরেই তোমাদের এখন আমরা পড়বো যেটা একদম প্রথম সাবজেক্ট যেটা আছে প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। সব জানবো আস্তে আস্তে কমিউনিকেশন কি জিনিস, এই সাবজেক্টে কতটা আছে। তো প্রথমেই তোমাদের সিলেবাসটা যতজন দেখেছো আশা করি এটুকু রিয়েলাইজ করেছো একটা হিউজ সিলেবাস, তাই তো নাকি? কারোর কি মনে হয়েছে কম কিছু এই সাবজেক্টটাতে আছে? সিলেবাসটা দেখে দেখো কোথায় শুরু হয়েছে, শেষ আর হচ্ছে না। এই যে এখানে এসে ফাইনালি শেষ হয়েছে। তো মোটামুটি বলতে পারো এই সাবজেক্টের সিলেবাসটা তোমাদের খুবই বড় এই সেমিস্টারে। তার কারণ হচ্ছে এই কমিউনিকেশন সাবজেক্টটাতে যা যা তোমরা পড়বে প্রিন্সিপাল অফ কমিউনিকেশনে, সেগুলো পরে তোমরা ইন ডিটেলস আবার পড়বে। ফর এক্সাম্পল তোমাদের যেরকম এখানেই একটা টপিক আছে আমি দেখতে পাচ্ছি, এখানে যে টপিকটা আছে অ্যানালগ মডুলেশন টেকনিক্স, এইখানে যা যা পার্ট আছে তোমাদের এর পরের সেমিস্টারে তোমাদের যে আচ্ছা এই অ্যানালগের পার্টটা এখানে ভালো করে পড়ে যাবে। এখানে অ্যানালগ পার্টটা খুব মন দিয়ে পড়বে। ডিজিটালের পার্টটা থেকে বলি, এই যে ডিজিটালের পার্টটা আছে এখানে তোমাদের ডিজিটালের পার্ট মডুলেশন টেকনিক্স নিয়ে, এটা তোমাদের এর পরে ফোর্থ সেমিস্টারে ডিজিটাল কমিউনিকেশন টেকনিক্স আছে। এইখানে যে ওয়েভের পার্ট আছে তার কনসেপ্ট কিছু কিছু তোমাদের মাইক্রোওয়েভ আছে ডিজিটালের সঙ্গে, সেখানেও পড়বে। টেলিফোনি যে পার্টগুলো আছে সেগুলো তোমাদের এর পরে যখন অ্যাডভান্স মডুলেশনস আসবে সেখানে কিছু কিছু দেখবে। তো এই সবকিছুই তোমরা আবার পরে ইন ডিটেলসে পড়বে। খালি এই যে পার্টটা অ্যানালগ পার্টটা তোমাদের এখানে ফুল ডিটেলসে ভীষণ ভালোভাবে পড়তে হয়, বিকজ অ্যানালগ পার্টটা তোমরা এখানেই মেনলি পড়বে। বাকি এর পরে গিয়ে গিয়ে পড়লেও অ্যানালগ পার্টটা এখানেই পড়বে। তো প্রথমেই যে প্রথম চ্যাপ্টারটা আছে বেসিক অফ ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম, বেসিক্সে তোমাদের কমিউনিকেশনস কি জিনিস, কমিউনিকেশন কিভাবে হয়, তার কি কি এলিমেন্টস লাগে, নয়েসের কনসেপ্ট কি, বা আরো যা যা মোডস আছে কি কি মোড, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা। তারপরেই যে তোমাদের পার্টটা আছে সেটা হচ্ছে কি হলো, কোথায় গেল, এই তো তারপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে মডুলেশন টেকনিক্স, অ্যানালগ মডুলেশন টেকনিক্স। আচ্ছা, কমিউনিকেশনে আমরা যদি মেনলি দেখি দুটো টাইপের কমিউনিকেশন দেখবো, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। এটা মেনলি হয় আমরা যে সিগন্যালের ট্রান্সমিশন করছি সেই সিগন্যালের ওপর। ম্যাম জয়েন করান, আচ্ছা রিকোয়েস্ট পাঠাও সবাই। মেনলি কি জন্য হয়, আমরা যে সিগন্যালটা নিয়ে কমিউনিকেশন করছি তার নেচারের ওপর ডিপেন্ড করে আমরা বলবো অ্যানালগ না ডিজিটাল। তো তোমাদের এই পার্টটা অ্যানালগ বা ডিজিটাল কমিউনিকেশন তখন আসবে যেখানে আমরা, ও দাঁড়াও সরি, অ্যানালগ বা ডিজিটাল কমিউনিকেশন কোত্থেকে আসছে, আমাদের যে সিগন্যালটা তার উপর বেস করে। তো এটা আমাদের অ্যানালগ কমিউনিকেশনের পার্ট, অ্যানালগ মডুলেশন। মডুলেশন কি জিনিস আমরা দেখবো, অ্যানালগ মডুলেশন কত টাইপসের হয় সেগুলোও আমরা দেখবো, কিভাবে আমরা সেগুলোকে জেনারেট করি, কিভাবে ডিটেক্ট করি, রাদার জেনারেশন কি ডিটেকশন কি সেগুলোও জানবো। তো সেই সবকিছু আমরা এই চ্যাপ্টারটাতে পড়বো।
তারপরে আমাদের কিছু এই যে এখানে আমাদের ট্রান্সমিটার এন্ড রিসিভার পার্টটা আসবে। এইখানে আমরা কি করে জেনারেট করি, কি করে রিসিভার সাইডে গিয়ে ডিটেক্ট করি জিনিসটা, সেই পার্টটা পড়বো। এখানে আমাদের ওয়েভ পার্টটা আছে, স্কাই ওয়েভ, গ্রাউন্ড ওয়েভ, এই সব কিছু পড়বো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যাপারে জানবো, আমরা অনেক কিছু প্রপার্টিজ দেখবো। তারপরে টেলিফোনি সিস্টেম আছে, টেলিফোনি সিস্টেমে কি করে কি কাজ করে, ইলেকট্রনিক এক্সচেঞ্জের ব্যাপারে জানবো। এইখানে এবার পালস মডুলেশন আছে, অ্যানালগ পালস মডুলেশনের মধ্যে আমরা প্যাম পড়বো, পিডব্লিউএম পড়বো, পিপিএম পড়বো। তাছাড়া আমাদের স্যাম্পলিং পড়তে হবে, স্যাম্পলিং কত টাইপসের হয়, আমাদের এখানে একটা ক্রাইটেরিয়া আছে নাইকুইস্ট ক্রাইটেরিয়া বা নাইকুইস্ট রেট, সেটার ব্যাপারে জানবো, খুবই ইম্পর্টেন্ট কমিউনিকেশনের জন্য। তারপরে ডিজিটাল পার্টটাতে আসবো, এখানে আমরা ডিজিটাল কমিউনিকেশন করবো, মানে ডিজিটাল ডেটা নিয়ে কাজ করব। তো ব্যাস এই মোটামুটি করলে আমাদের সিলেবাস শেষ হবে। তো একটা হিউজ সিলেবাস, তো কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যদি বই নিয়ে বলো, কারোর তোমরা কি বই কিনতে শুরু করে দিয়েছো? হ্যালো? না ম্যাম, এখনো নেওয়া হয়নি নিবো। আচ্ছা, বই যদি আমি বলি যে মানে সাজেশন যদি কেউ চাও আমার কাছ থেকে, তো আমি সেক্ষেত্রে বলতে পারি কমিউনিকেশনের পুরো প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক কমিউনিকেশনের ওরম ভাবে অ্যাজ সাচ একটা সিঙ্গেল বুক পাওয়া একটু ডিফিকাল্ট। বিকজ কি কি দেখলাম আমরা এখানে, অ্যানালগ কমিউনিকেশন আছে, ডিজিটাল কমিউনিকেশন আছে, ওয়েভ প্রপাগেশন আছে, আমাদের টেলিফোনিক কমিউনিকেশন সিস্টেমও আছে। তো জেনারেলি কি হয়, অ্যানালগের বই আলাদা, ডিজিটালের বই আলাদা। আবার ইএম ওয়েভের ক্ষেত্রে, মানে ওয়েভের ক্ষেত্রে এখানে ইএম ওয়েভের পুরো পার্টটা নেই, বাট সেটার জন্য পুরো আলাদা পার্টে চলে যাওয়া হয়। তো যেটুকু চেষ্টা করব ক্লাসে আমি যথেষ্ট একটু লিখেই করাই, তো একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। আর বাদ বাকি যদি কোনো পার্টিকুলার যদি একটা বইতে অনেকটা পাওয়া যায়, সেরকম হিসেবে যেগুলো বই দেখবে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল বোথ অল্প অল্প কভার করা আছে, বিকজ তোমাদের ইন ডেপথে সেভাবে কিছু নেই, সেরকম বই কিনতে পারো। আর না হলে পরে যেহেতু কাজে লাগবেই, অ্যানালগের আর ডিজিটালের বই আলাদা আলাদা করেও কিনে রাখতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ তোমাদের পরে বুঝতেই পারছো, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা বিটেক করলে কমিউনিকেশন, যেটা নিয়েই পড়ো না কেন, তোমাদের কমিউনিকেশনের বই কিন্তু লাগবেই। তো আমি রেফার করব, তোমরা যারা যারা এখন ডিপ্লোমায় পড়ছো, ভালোবাসছো ট্রেডটাকে, তারা অবশ্যই একটা খুব ভালো ইলেকট্রনিক্সের বই, যাতে খুব ইলেকট্রনিক্সের ডিটেলস লেখা আছে, মানে ডিভাইসের আর কি, ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক ডিভাইসের পার্ট। আর তাছাড়া এক দুটো কমিউনিকেশনের বই অবশ্যই অবশ্যই নিজেদের কিনে রাখো। এটা তোমাদের একটা খুব ভালো ইনভেস্টমেন্ট হবে আমি বলতে পারি, কারণ সব সময় লাগবে। ডিপ্লোমাতে কিনলে ডিপ্লোমায় লাগবে, বিটেকেও লাগবে, সব সময় লাগবে। তো সেইভাবেও কিনতে পারো। ঠিক আছে, কারোর কোনো সমস্যা নেই? ম্যাম কি রাইটারের? আচ্ছা, যদি তোমরা আমি খুব পার্সোনালি মনে করি, ডিপ্লোমার সময় আমি যখন পড়াশোনা করতাম ডিপ্লোমাতে, তখন আমি কি করতাম বলো তো, অনেক রাইটার আছে তো, আচ্ছা এখানে একটু দেখি কি কি রাইটার লেখা আছে, তারপর দেখে বলছি। কোথায় মা তোমাদের এখন আর দেয় না ওই অথর গুলো? অথর তো দেওয়ার কথা। আচ্ছা, বাদ দিয়ে আমার কথা বলি। আমি যখন পড়াশোনা করতাম, আমি খুব চেষ্টা করতাম যে ইন্ডিয়ান অথরের বই পড়ার। কারণ কি হয়, ফরেন রাইটারের বই অবশ্যই খুব ভালো। তুমি যদি এখন কমিউনিকেশনে গিয়ে সিং সাপ্রে বা এইসব কিছু বই খুঁজতে যাও, তাহলে সেগুলো অবশ্যই ভালো, আমি বলবো না খারাপ। বা ওই বইটার নাম ভুলে যাচ্ছি, বিপি লাথি, এইসব বই খুবই ভালো। কিন্তু আমি চেষ্টা করতাম ইন্ডিয়ান রাইটার পড়ার, কারণ পড়তাম তো মোটামুটি সারা বছরই, কিন্তু যদি সত্যি কথা বলো, পরীক্ষাতে তো কিছু লিখতে হয়, কনসেপ্ট বোঝা আর লেখার মধ্যে, বিশেষ করে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে যাচ্ছো, আচ্ছা ডিপ্লোমাতে যারা সেকেন্ড সেমিস্টারে হতেই পারে এখনো বাংলায় পরীক্ষা দিয়েছো, তো তাদের জন্য অসুবিধা হয়ে যায় কি, ওই কঠিন ইংলিশগুলো মনে করা। হয়তো তুমি টপিকটা জানো, কিন্তু ইংলিশটা বুঝতে পারছো না, বা বানাতে পারছো না, বা লিখতে পারছো না। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান অথরের বই খুবই হেল্প করবে। তো আমি পার্সোনালি সঞ্জয় শর্মাটা খুব প্রেফার করতাম, কারণ সঞ্জয় শর্মার ভাষাটা এমনই একটা ভাষা, ধরো তুমি সারা সেমিস্টার বুঝে গেছো, আমি তো ক্লাসে পড়াবো, তো আশা করি কোনো টপিকে ডাউট থাকবে না, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু লিখতে হবে কিছু খাতায়। তো সেই লেখার পড়াটা তুমি যদি পড়তে যাও, তোমার তো সারা বছর আমি দেখবো না খুবই কেউ একজন পড়ছো, যদিও সাজেস্ট করবো পড়ো সারা বছর। তো সঞ্জয় শর্মার লেখা খুবই, মানে কি বলবো, খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড আর মনে রাখার জন্য। তো সেটা ট্রাই করতে পারো, যদি চাও সঞ্জয় শর্মা দেখতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই?
হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এবার একটু ক্লাস শুরু করে দিই। আজকে দেখতেই পাচ্ছ অনেকটাই সিলেবাস। তো আমি যেরকম প্ল্যানিং মোটামুটি একটা করেছিলাম, তাতে করে আমি ভাবছিলাম যে এই ক্লাসটা আমি চেষ্টা করব আজকে যতটা পারবো কমপ্লিট করে দেওয়ার। আমার এমনি টার্গেট ছিল একটা ক্লাসে বেসিকের পার্টটা শেষ করার। চিন্তা নেই, আমি তোমাদের যথেষ্ট বুঝিয়েই পড়াবো। আমি চেষ্টা করবো যতক্ষণ না তোমাদের সমস্যা হচ্ছে ততক্ষণই পড়ানোর। যখন মাথার ওপর দিয়ে যাবে ছেড়ে দেবো। এই ক্লাসটার জন্য আমার 3টে ক্লাস, এই টপিকটার জন্য ইউনিট 2 এর জন্য আমার 3টে থেকে 4টে ক্লাস লাগবেই। কারণ অনেক কিছু আছে, অনেক ফান্ডামেন্টাল। আর যেরকম আমি বললাম যে আমার অ্যানালগ পার্টটা এখানেই পড়বে, শুধু 3rd সেমিস্টারেই পড়বে, 4th থেকে ডিজিটাল আবার। আর অ্যানালগ থেকে জিনিসপত্র অনেক কিছু ক্লিয়ার করে গেলে ডিজিটালে অনেক কিছু বুঝতে পারবে। যেমন মডিউলেশন কি জিনিস এখানে ভালো করে শিখে গেলে ওখানে গিয়ে আর তোমাকে মডিউলেশন কি জিনিস বুঝতে হবে না। মডিউলেশন তুমি তখন আগে থেকেই জানবে। ঠিক আছে, তারপরে এই টপিকটাও আমার 3 থেকে 4টে ক্লাস লাগবে ধরে নাও। ট্রান্সমিটার এন্ড রিসিভার, এই টপিকটা আমার ইচ্ছা আছে 2টো ক্লাস বা 3টে ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার ম্যাক্সিমাম। এই টেলিফোনি পার্টটা চেষ্টা করব 2টোর মধ্যে শেষ করার। আচ্ছা, এটা 2টো ক্লাসে হয়ে যাবে। অ্যানালগ পালস মডুলেশনের পার্টটা 2টো ক্লাসে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ডিজিটালের পার্টটার জন্য ধরে রাখো 3টে ক্লাস লাগবে। ঠিক আছে, এরপর যদি বেশি লাগে তখন সেই বুঝে ক্লাস নেওয়া হবে। তোমাদের তো এখন অনেকটা সময় আছে, খুব তাড়াতাড়ি কোর্স শুরু হয়ে গেছে, সবাই মন দিয়ে পড়ো। আর আমি একদমই আজকে সময় নষ্ট করব না, কারণ অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। তো আশা করব সবাই সড়গড় হয়ে গেছে, পড়াশোনার অভ্যেস শুরু হয়ে গেছে আগের ক্লাস থেকেই। এমন না যে সেমিস্টারের পর আজকে পড়তে শুরু করছো এখন। তো চেষ্টা করব সবাই একটু পড়াশোনা করবে এখন। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বলবে। যাক বাবা, স্ক্রিনটাই কোথায় চলে গেল, কি যে জ্বালাতন না। একটু দাঁড়াও। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ তো একটু হাতের লেখার সাথে আপোষ করে নিও, যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। প্রথমেই যে পার্টটা আমরা, রেড কালি কেন হচ্ছে, প্রথমেই কি দেখবো, বেসিক্স অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। আচ্ছা, এই টপিকটায় আমাদের প্রথমেই যে পার্টটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যান্ড আমাদের এলিমেন্টস অফ বেসিক কমিউনিকেশন সিস্টেম। তো আচ্ছা, আগে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আমি পরে আসছি। তার আগে বলো সাবজেক্টটার নাম কমিউনিকেশন, তাই তো? তোমরা কমিউনিকেশন বলতে কি বোঝো? কারোর কোনো আইডিয়া? বিকজ এর আগে কমিউনিকেশনের কোনো কিছুই তোমরা শোনোনি। তো তোমাদের কমিউনিকেশন বলতে কি আইডিয়া? কে কি বলতে পারো দেখি একটুখানি, যা যা জানো। কারোর কোনো ম্যাম, আইডিয়া? দুটো পার্সনের মধ্যে সাপোজ একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার, তার মধ্যে মানে কোনো একটা মিডিয়ামের থ্রুতে যে পাসটা হয় ওটাকে মানে হ্যাঁ, কি কমিউনিকেশন বলে। কি পাস হয়? টোটাল কি পাস হয়? মানে টোটাল যে কথাবার্তা বা কথাবার্তা। যে ডেটা হ্যাঁ, ডেটা, ঠিক আছে। আচ্ছা, যদি একদম প্রপার যদি টার্মে লিখতে চাও, তো কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? কমিউনিকেশন বলতে বুঝি, ও যেটা ডেটা বললো সেটা হচ্ছে বেসিক্যালি এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন sender and রিসিভার। তো যেটা বললো একদম ঠিক, একটা সেন্ডার থাকে, একটা রিসিভার থাকে। এবার সেটা মানুষ হতে পারে, সেটা ডিভাইস হতে পারে, সেটা যা ইচ্ছা হতে পারে। যেমন এখন যদি বলি, দেখতে গেলে আমি সেন্ডার, আমি কিছু একটা বলছি, তোমরা শুনতে পাচ্ছ, আমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। এটা তাহলে সবাই একমত? কারোর কোনো সমস্যা নেই? হচ্ছে তো কমিউনিকেশন?
হ্যাঁ ম্যাম। আচ্ছা, কিন্তু তোমরা আমার সামনে বসে নেই, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ, যে যার নিজের বাড়িতে। এমন না তোমরা এক জায়গায় আছো, তোমরাও আলাদা আলাদা আছো, আমি তো আরোই আলাদা সবার থেকে। এমন না তোমরা আমার সামনে বসে আমার কথা শুনছো, শুনতে পাচ্ছ না। তাহলে হচ্ছে কি করে কমিউনিকেশনটা, হচ্ছে কি করে? বাড়িতে যখন কথা বলছো তোমার সামনে আছে, তুমি কথা বলে দিচ্ছ, মিটে যাচ্ছে, শুনতে পেয়ে যাচ্ছে। তো এই যে আমরা কথা বলছি, এটা তাহলে একটা পুরো একটা সিস্টেম কাজ করছে, যারা এর পিছনে আছে, যারা এই আমার এত দূর থেকে বলা কথাটাকে তোমার কাছে পৌঁছচ্ছে, তাই তো? তো সেইটার জন্য আমাদের জানতে হবে আমাদের যে কমিউনিকেশন সিস্টেম আছে তার মধ্যে কি কি এলিমেন্টস আছে, কি কি ব্লকস আছে। আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে সবকিছু রিপ্রেজেন্ট করি। কোনো একটা কাজ কি কি ভাবে হচ্ছে তার জন্য আমরা মানে প্রসেসটা বোঝানোর জন্য ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনটা ইউজ করি। তাহলে এখানেও যদি আমরা আগে কমিউনিকেশন সিস্টেমটাকে বুঝতে চাই, ওটা ব্লক ডায়াগ্রামটা একবার দেখে নিই যে কি কি ব্লকস আছে, কোনটার পর কোন ব্লকটা কাজ করে, আর কিভাবে আলটিমেটলি কার কাছ থেকে কার কাছে ডেটাটা যায়। আচ্ছা, আর সেন্ডার আর রিসিভার ছাড়া ও যেটা বলছিল একটা চ্যানেল থাকে, মানে একটা মিডিয়াম থাকে। আজকে যদি তোমরা আমার বাড়িতে বসে থাকতে, বা আমি তোমাদের ইনস্টিটিউটে গিয়ে পড়াতাম, তোমরা ইনস্টিটিউটে এসে পড়তে আসতে সবাই, তাহলে আমরা যখন কথা বলতাম তোমরা শুনতে পেতে, তাহলে সেটা কি হতো, আমাদের এয়ার আমাদের মিডিয়াম হতো। আমি কথা বলছি, তোমরা সামনে শুনতে পাচ্ছ। 1 মিনিট, দরজাটা একটু দিয়ে দেবে, দরজাটা। তো এখন তোমরা সামনে নেই, তাহলে এখন এয়ারটা মিডিয়াম না। তো এখন আমাদের যে ওয়্যারলেস মিডিয়ার মাধ্যমে কথা হচ্ছে, মিডিয়ামটা হচ্ছে ওয়্যারলেস। তো বেসিক্যালি আমাদের মিডিয়াম বা চ্যানেলও দুরকম হয়, একটা হচ্ছে ওয়্যার্ড, একটা হচ্ছে ওয়্যারলেস। তো দেখি আমরা এবার ব্লক ডায়াগ্রামটা আগে দেখি, তারপর সেখানেও আসবো, সবকিছুই দেখবো। তো প্রথমেই আগে আমি কি করছি, আমি কথা বলছি, আমার সিগন্যালটা, আমি একটা ভয়েস তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরাও ভয়েস শুনতে পাচ্ছ, তাই তো? আমি একটা হ্যাঁ ম্যাম। ভয়েস পাঠাচ্ছি, তোমরা ভয়েসটা শুনতে পাচ্ছ, কিন্তু এটা তো এমন না যে এই ওয়্যারলেস দিয়ে যে জিনিসটা দিয়ে যে যাচ্ছে, এই যে আমার ইয়ারফোন জিনিসটাকে নিচ্ছে, ইয়ারফোনের মাইকটা যে বেসিক্যালি আমার সাউন্ডটাকে নিচ্ছে, সে সাউন্ডটাকেই পাঠিয়ে দিচ্ছে সোজা তোমার কাছে, পাঠাচ্ছে না তো? আওয়াজটা যাচ্ছে না পুরো রাস্তা দিয়ে? তাহলে আমরা পাঠাচ্ছি আওয়াজ, তোমার কাছেও পৌঁছচ্ছে আওয়াজ, আমার ভয়েস, কিন্তু মাঝে কোথাও জিনিসটার কনভার্সন হচ্ছে। আমাদেরকে ইলেকট্রিক্যাল সিগন্যালে ট্রান্সফর্ম করতে হচ্ছে জিনিসটা, কারণ আমাদের জিনিসটাকে ট্রান্সফার করার জন্য ইলেকট্রিক্যাল মিডিয়াতে বা ইলেকট্রিক্যাল ফর্মে, ইলেকট্রিক্যাল ইনফরমেশনে কনভার্ট করার দরকার পড়ে। ইলেকট্রিক্যাল সোর্সে, ইলেকট্রিক্যাল ইনফরমেশনে কনভার্ট করি আমরা যে কোনো ইনফরমেশনকে, সেটা যেই অবস্থাতেই থাকুক না কেন। আজকে যদি আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে যখন কমিউনিকেট করব, যখন ক্লাসের পরে যদি কিছু পাঠানোর থাকে, সেটা মেসেজ হোক, সেটা কোনো নোটস হোক, কোনো কিছু হোক, সেটা আমি কি করে পাঠাবো, হোয়াটসঅ্যাপে ধরো ছবি পাঠানো ছিল, তাহলে আমি পিকচার্স পাঠালাম, তোমার কাছেও পিকচারটা গেল, কিন্তু যখন সেটা ইন্টারনালি চ্যানেলের মধ্যে দিয়ে গেছে তখন সেটা অন্য ফরম্যাটে গেছে। তো প্রথমেই আমাদের যে কোনো টাইপ অফ সিগন্যাল, ইনফরমেশন সিগন্যালকে আগে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নিতে হয়। এবার যেহেতু আমরা এখন অ্যানালগ দেখবো, অ্যানালগের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ফরম্যাটেই জিনিসটা চ্যানেল দিয়ে যায়, কিন্তু যখন আমরা ডিজিটাল কমিউনিকেশন পড়বো এরপরে, তখন আমরা দেখবো ডিজিটাল কমিউনিকেশনে আর একটা করে ব্লক অ্যাড হয়ে যাবে, রিসিভার সাইডে একটা আর ট্রান্সমিটার সাইডে একটা। কিসের ব্লক? যেখানে আমরা অ্যানালগ থেকে ডিজিটালে আর ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্সন করব। তো সেটা আমরা এখন দেখছি না, আমরা এখন বেসিক পার্টে আছি, বেসিক পার্টে শুধু আমরা জেনারেলাইজডটাই দেখি। তো সেটার জন্য কি দেখব, প্রথমেই আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন সোর্সটা। এই আমাদের ব্লক, এই একটা ব্লক, দুটো ব্লক, তিনটে ব্লক। দেখছো লাইন দিয়েও আমি কেমন টেরা বেঁকা আঁকি। কেউ একজন অ্যাডমিট হতে চাইছে। আচ্ছা, যেই পয়েন্টে কেউ পড়া বুঝতে পারবে না অবশ্যই বলবে, কারণ তোমাদের এটা একদম নতুন সাবজেক্ট, এটা ফিজিক্স কেমিস্ট্রির মতো, ম্যাথসের মতো সাবজেক্ট না। আর এখান থেকে এখন যদি বুঝতে না শুরু করো, পরে গিয়ে খুব অসুবিধা হবে, ঠিক আছে? এখন বেসিক তো, এখন ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে 4 নাম্বার ব্লকটা আছে, এর ঠিক নিচে আর একটা ব্লক আঁকবে, ঠিক আছে?
তোমরা আঁকছো তো খাতায়, নাকি এখন আঁকছো না, শুধু শুনছো? না ম্যাম, আঁকছি। হ্যাঁ, একবারে করে নাও, তাহলে একটা ক্লাস এট এ টাইম আমিও যখন পড়াচ্ছি তখনই পড়া হয়ে যাবে। পরের জন্য ফেলে রাখলে দুটো টাইম স্লট নষ্ট হবে। হয়েছে? এবার দেখো, এইটা একদম মিডিল পার্টটা, এইখানে আমাদের চ্যানেলের পার্টটা আগে আমরা কানেক্ট করে দিই। তাহলে সেন্ডার আর রিসিভারে ইকুয়াল ইকুয়াল টাইপের ব্লক। তাহলে আমার সেন্ডার থেকে ডেটাটা যায় কার দিকে? রিসিভারের দিকে। তাহলে আগে আমি এগুলো দিয়ে দিই, এবার অ্যারোগুলো এঁকে দিই। তাহলে এটা সেন্ডার সাইড থেকে রিসিভারের সাইডে ডেটা যাচ্ছে। এই পাশটা সেন্ডার সাইড, এটা পুরোটা আমার সেন্ডার সাইড, এটা আমার রিসিভারের সাইড, মানে যে রিসিভ করবে তার সাইড। এদিকে ডেটাটা যাচ্ছে। হলো? তাহলে আগে আমি কি দরকার? আগে আমার যে ইনফরমেশন সোর্সটা, সোর্স মানে যে ইনফরমেশনটা তৈরি করবে, তাই তো? তো ইনফরমেশন সোর্সটা দরকার। ও আচ্ছা, এক মিনিট দাঁড়াও, এইটা ব্লক করার দরকার নেই, এইটা ব্লক করতে হবে না, এখানে আলটিমেটলি রিসিভ হয়ে যাবে সিগন্যালটা। এইটুকু আঁকো। এখানে আমাদের প্রথমে জিনিসটাকে, আমাদের ইনফরমেশনটাকে জেনারেট করতে হবে। তাহলে এই যে আমি কথা বলছি, আমি হচ্ছে ইনফরমেশন সোর্স এখন, ঠিক আছে? আমি সোর্স, আমি ইনফরমেশনটা জেনারেট করছি। তাহলে এটা হচ্ছে ইনফরমেশন। কারোর হাতের লেখায় অসুবিধা হলে বলবে, আমি স্পেলিং বলে দেব, তারপর লিখো। ইনফরমেশন সোর্স। তারপরে ইনফরমেশন সোর্সটা কি বললাম? আমি একটা ভয়েস সিগন্যাল দিচ্ছি, কিন্তু তোমাদের মাঝখানে জিনিসটাকে ট্রান্সমিট করার জন্য দরকার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্সন। আচ্ছা, তোমরা কি এরকম কোনো ডিভাইস জানো যারা এটা করে, কোনো একটা সিগন্যালকে অন্য কোনো সিগন্যালে চেঞ্জ করে? জানো কি কেউ? হ্যাঁ বলো। মাইক মে হবে কি? মাইক হবে, কিন্তু মাইক তো একটা ডিভাইস হয়ে গেল, জিনিসটাকে কি বলে বলতে পারবে? মাইকটা হচ্ছে এক্সাম্পল সেই জিনিসটার, জিনিসটাকে কি বলে যারা এটা করে? ম্যাম, অ্যাম্পলিফায়ার হবে? না, অ্যাম্পলিফায়ার কি করে? অ্যাম্পলিফাই, আমরা কোনো কিছুকে অ্যাম্পলিফাই কখন করি? যখন সেটাকে বাড়ানোর থাকে। আমরা তো বাড়াবো না, আমরা তো সিগন্যালের একটা ফর্মকে বা এনার্জির একটা ফর্মকে অন্য একটা এনার্জি ফর্মে কনভার্ট করব। আমরা জানি এনার্জি নতুন করে তৈরিও করা যাবে না, আবার আমরা শেষও করতে পারবো না, আমরা শুধু কনভার্সন করতে পারি। সেই কনভার্সনটা কে করবে? তোমরা এখনো পড়োনি? হ্যাঁ, রেক্টিফায়ার। না, রেকটিফায়ার করে না। রেকটিফায়ার কি করে? রেকটিফাই করে, এসি থেকে ডিসি করানোর জন্য আমরা রেকটিফাই করি, রেকটিফায়ার ইউজ করি। আচ্ছা, তোমরা এখনো নামটা পড়ো? হ্যাঁ, কে বললে কি বললে জোরে বলো। আচ্ছা, কারা বললে দেখে নিয়ে একবার। ট্রান্সডিউসার, প্রতীক, রোহিত, কোথায় শুনলে? কোথায় শুনলে? ক্লাস 12 এ ছিল। ক্লাস 12 ছিল। আচ্ছা, বাহ, খুব ভালো, এরকম ভাবেই মনে রাখবে, ছোট ছোট জিনিস খুব কাজে লাগবে। একদম ওরা ঠিক বলেছে, ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার কি করে? কোনো একটা সিগন্যালকে অন্য একটা টাইপের সিগন্যালে চেঞ্জ করে। তো আমি কথা বলছি, আমার তো ভয়েস সিগন্যাল, তো সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আমাদের ট্রান্সডিউসার। এই যেমন পাখাতে আমাদের ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এনার্জিতে ফর্ম হচ্ছে। তো এরকম অনেক ট্রান্সডিউসার আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই, যাদের ইনপুটে একটা সিগন্যাল থাকে, আউটপুটে অন্য সিগন্যাল। তাহলে আমাদের এই মোমেন্টে এইটা একটা এইখানে হবে ইনপুট ট্রান্সডিউসার, TRANSDUCER। ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার আমাদের দুটো লাগবে, একটা যখন আমি ইনপুটে আমার ভয়েস সিগন্যাল থেকে, আমি ভয়েস দিয়ে এক্সাম্পল দিয়ে বলছি, ভয়েস থেকে ইলেকট্রিক্যাল বানাবো সেখানে, আবার যখন আউটপুটে গিয়ে ইলেকট্রিক্যাল থেকে আবার ভয়েস, তুমি তো আর ইলেকট্রিক্যাল সিগন্যালটা চাও না, তুমি তো চাও আমার কথাটা যেন কান দিয়ে শুনতে পাও, তাই তো? এই যে তোমরা ধরো বাড়িতে ইয়ারফোন লাগিয়ে বসে আছো, বা ডিভাইসে যে লাউড স্পিকারটা আছে সেখান দিয়ে শুনতে পাচ্ছ, তো তোমরা তো আমার ভয়েস শুনতে পাচ্ছ, থোড়াই কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল আসছে তোমাদের কাছে আউটপুটে, তোমরা তো ভয়েসটা চাইবে, আমি যেটা পাঠাচ্ছি তোমাদের কাছে সেটাই যাক, তোমরা তাই চাইবে। তো তখন আর একটা ট্রান্সডিউসার লাগে, তো সেইটা আমরা এইখানে ইউজ করি, আউটপুট
ট্রান্সডিউসার। তাহলে কেন আউটপুট কেন ইনপুট? দেখো আমি ইনপুটটা দিচ্ছি, তোমরা আউটপুট পাচ্ছ, তাই যেটা ইনপুট সাইডে ইউজ হয় সেটা ইনপুট ট্রান্সডিউসার, যেটা আউটপুট সাইডে ইউজ হয় সেটা আউটপুট ট্রান্সডিউসার। কারোর অসুবিধা নেই কোনো, আশা করছি। তাহলে এইখানে আমাদের কি থাকে, যে কোনো ইনফরমেশন ফর্মটা কিরকম থাকে, সাউন্ড হতে পারে, ভিডিও হতে পারে, এই যে তোমরা পাঠাও হোয়াটসঅ্যাপে বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে ভিডিও পাঠাচ্ছ বা কিছু করছো বা পিকচার্স পাঠাচ্ছ, সেই ফর্মটা এখান দিয়ে পাঠাচ্ছ ইনফরমেশন সোর্স থেকে। তারপর সেটা যখন আমরা ট্রান্সডিউসারে দিই, সে ট্রান্সডিউসার কি করছে, যাই দাও না কেন তুমি ইনপুটে, কি যে হয় না, দাঁড়াও, যাই দিই না কেন আমি ইনপুটে, ওর আউটপুটটা হবে সবসময় কি হবে, আমাদের জন্য হবে ইলেকট্রিক্যাল। এখানে আমি তাহলে কি সিগন্যাল পাবো ট্রান্সডিউসারের আউটপুটে, ইলেকট্রিক্যাল ফর্ম। তাহলে সিগন্যালটা ইনফরমেশন সোর্স থেকে নন ইলেকট্রিক্যাল বের হয়। হ্যাঁ বললাম ইনফরমেশন সোর্স থেকে তাহলে নন ইলেকট্রিক্যাল বের হয়। হ্যাঁ হ্যাঁ, যখন ইলেকট্রিক্যাল, যদি কোনো কারণে তুমি ইলেকট্রিক্যাল ডিরেক্ট ট্রান্সফার করো তখন ইলেকট্রিক্যাল, বাট যখনই জেনারেলি আমরা যখন কমিউনিকেট করি কি করি, হয় কথা বলছি, নয় ভিডিও পাঠাচ্ছি, নয় ভয়েস পাঠাচ্ছি, সেগুলো তো নন ইলেকট্রিক্যাল, তাই না? ভিডিও ভয়েস এগুলো তো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি না, আমরা তো জানি। তো সেইগুলো সবসময় ইনফরমেশন সোর্স থেকে নন ইলেকট্রিক্যালি আসে, সেই জন্যই আমাদের এই ট্রান্সডিউসারটা ইউজ করি, যাতে ইলেকট্রিক্যাল সিগন্যাল নিতে পারি। আমাদের ট্রান্সফার করার জন্য, ট্রান্সমিশন করার জন্য ইলেকট্রিক্যাল সিগন্যালটা দরকার, সেটা ইন অ্যানালগ ফর্ম হতে পারে, বা যখন ডিজিটাল কমিউনিকেশন করব তখন ডিজিটাল ফর্মে কনভার্ট করে নিতে পারি, মানে 1-0 ফর্মে, তখনও আমরা লেভেলসই পাঠাই, ভোল্টেজ লেভেলসই পাঠাই। তো ট্রান্সডিউসারটা এই জন্য লাগে, বোঝা গেছে? হ্যাঁ, এবার ট্রান্সডিউসার চলে এলো, এবার হচ্ছে এবার তো পাঠাতে হবে, যেরকম অনেক জায়গায় বা রেডিওর ক্ষেত্রে বা এইসবের ক্ষেত্রে বা টিভির ক্ষেত্রে তোমরা অ্যান্টেনা জিনিসটা দেখেছো, যারা রিসিভ করে সিগন্যাল বা সিগন্যাল সেন্ড করে, বেসিক্যালি যেই পার্ট থেকে সিগন্যালটা সেন্ড হচ্ছে, যারা সেন্ড করে সিগন্যালটা, সেটা হচ্ছে ট্রান্সমিটার, মানে ট্রান্সমিট করতে হবে। আমি জিনিসটাকে ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করে আমার কাছে রেখে দিলাম, আমি পাঠাচ্ছি না কাউকে, তাহলে কি আর কমিউনিকেশন হবে? হবে না তো। তাহলে যেই কম্পোনেন্ট বা যেই পার্ট দিয়ে আমি এবার সিগন্যালটাকে ট্রান্সমিট করব, কার দিকে, আমার চ্যানেলের থ্রু দিয়ে রিসিভারের দিকে, সেই পার্টটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার। ট্রান্সমিটার কি করবে? ট্রান্সমিটার আমাদের যে সিগন্যালটা আছে সেটাকে ট্রান্সমিট করবে থ্রু দ্য চ্যানেল টুয়ার্ডস দ্য রিসিভার। তাহলে এখানে এবার আমাদের জিনিসটা কোথায় চলে এলো? এবার চ্যানেলে চলে এলো। চ্যানেলে চলে এসছে। চ্যানেলটা কি? চ্যানেল ইজ নাথিং বাট ফিজিক্যাল মিডিয়া, একটা ফিজিক্যাল মিডিয়াম বা মিডিয়ামও বলতে পারো বা মিডিয়াও বলতে পারো, যে কিনা কি করবে, ক্যারি করবে কাকে? আমাদের সিগন্যালটাকে। কোথায়? ট্রান্সমিটার থেকে বা সেন্ডারের সাইড থেকে রিসিভারের সাইড অবধি ক্যারি করবে। এবার এটা হতে পারে আমাদের ওয়্যার্ড, মানে তারের মধ্যে দিয়েও যেতে পারে, আমরা দেখেছি ওয়্যার্ড কমিউনিকেশন হয় তারের মধ্যে দিয়ে হয়, আর ওয়্যারলেস, তাই তো? আগেকার যে টেলিফোন লাইন ছিল, ওয়্যার্ড লাইন ছিল, বাট এই যে আজকে আমি তোমাদের সাথে কথা বলছি, কোনো কি তার লাগানো আছে আমার বাড়ি থেকে তোমার বাড়ি অবধি? লাগানো নেই। এখন আমরা ওয়্যারলেসলি কথা বলছি। তো ফিজিক্যাল মিডিয়াম দু রকমের হয়, একটা হচ্ছে ওয়্যার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস। আচ্ছা, এবার মিডিয়াম দিয়ে জিনিসটা গেল, এবার জিনিসটা কার কাছে পৌঁছলো? রিসিভার জিনিসটাকে রিসিভ করলো। এবার রিসিভ করলে কি হবে? ও তো পেয়েছে ইলেকট্রিক্যাল সিগন্যালটা। আচ্ছা, তার আগে এখানে চ্যানেলে বলে দিই। চ্যানেলে একটা জিনিস আসে, যখন আমরা ট্রান্সমিটার থেকে রিসিভার সাইডে কোনো সিগন্যালকে পাঠাই, তার মধ্যে দেখবে তোমাদের টপিকটা আছে নয়েজ ইন্ট্রোডিউস করে।
নয়েজ মানে কি, এই যে একটু আগে আমি দরজাটা দিতে বললাম বাড়ির লোককে, যদিও এখনো আওয়াজ আসছে, কিন্তু তোমাদের কি শোনার দরকার? আমার আওয়াজটা, আমার বাড়িতে কি কাজ হচ্ছে, কে কথা বলছে, সেখান থেকে তোমাদের আওয়াজ যাচ্ছে, সেটা তো তোমরা চাও না। তো যে জিনিসটা তোমরা চাও না, তোমাদের কমিউনিকেশন করার সময় তোমরা যেটা চাও তার মধ্যে যখন মিশে যায়, সেটাকে আমরা বলি নয়েজ। তাহলে আমাদের যে ওয়ান্টেড বা ডিজায়ার্ড সিগন্যাল, তাতে যদি কোনো আনওয়ান্টেড পার্ট মিশে যায়, সেই আনওয়ান্টেড জিনিসটাকে আমরা বলি নয়েজ। ঠিক আছে, দেখো এতটা হ্যাঁ বোঝা গেছে। ম্যাম নয়েজটা আরেকবার বলুন হ্যাঁ, ডেফিনেশনটা। নয়েজের, আচ্ছা নয়েজের ডেফিনেশন আমি লিখিয়ে দেবো, নয়েজ পরে পড়াবো। নয়েজের আপাতত জিনিসটা বোঝো যে আমরা একটা জিনিস, তোমরা কি চাইছো আমার কথাটা শুনতে। তো এই ধরো এখন যদি আমি ফ্যানটা চালিয়ে দিই, ফ্যানের একটা সাউন্ড যাবে আমার সাথে, কিন্তু সেটা তো তোমরা চাও না, সেটা তো মিশে যাবে আমার কথার সাথে, কিন্তু তোমরা চাও আমার কথাটা। তো আমাদের এই যে আমার ঘরে যে ফ্যানটা আছে, সেটা যদি এখন আওয়াজটা, নিজের আওয়াজটা সেন্ড করে আমার কথার সাথে, সেটা হয়ে যাবে নয়েজ। তাহলে আমাদের ডিজায়ার্ড সিগন্যালে যদি কোনো আনওয়ান্টেড পার্ট, যেটা আমরা চাই না, সেটা যদি মিশে যায়, সেই আনওয়ান্টেড পার্টটাকে বা আনওয়ান্টেড সিগন্যালটাকে আমরা বলবো নয়েজ। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমি পরে ডেফিনেশন লেখাচ্ছি, তোমাদের নয়েজের পার্ট আছে, নয়েজ কি কি টাইপের হয় সেগুলোও পড়াবো, তখন নয়েজের ডেফিনেশন লিখিয়ে দেবো ছোট করে। ঠিক আছে, আচ্ছা। তারপরে রিসিভার রিসিভ করলো, কিন্তু রিসিভ করলে কি হবে, ও তো রিসিভ করেছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। এবার তোমরা যদি জিনিসটা মাইক্রোফোন যখন ইয়ারপিস দিয়ে শুনছো তোমাদের, বা লাউড স্পিকার দিয়ে শুনছো, বা তোমাদের ইয়ারফোনের যে এটা আছে সেখান দিয়ে শুনছো, তো তোমরা যদি একটা সাউন্ড শুনতে না পাও, তাহলে কি কমিউনিকেশনটা পুরো হবে? তোমাদের কাছে ইলেকট্রিক্যাল সিগন্যাল গিয়ে কি লাভ যদি তোমরা শুধু আমার কথাটা না জানতে পারো, আমি কি বলছি। একটা এরকম অ্যামপ্লিটিউড যদি তোমাদের কাছে যায়, তার কি কোনো মানে আছে? তার তো কোনো মানে নেই, তোমাদেরকে তো আমার কথা শুনতে হবে। তো সেই কথা শোনার জন্য আমরা ইউজ করি আউটপুট ট্রান্সডিউসার। আচ্ছা, যদি আমরা ভয়েস সিগন্যালের ক্ষেত্রে বলি, ইনপুট ট্রান্সডিউসারে ও একদম ঠিক এক্সাম্পল দিয়েছিল, যে দিয়েছিল মাইক বা মাইক্রোফোন, যেটাকে আমরা শর্টে মাইক বলি। মাইক্রোফোন, সেই মাইক্রোফোনটা কি করছে, এই যে আমি কথা বলছি, আমার ইয়ারফোনের যে মাইক পার্টটা আছে বা মাইক্রোফোন পার্টটা আছে, সে আমার ভয়েসটা নিচ্ছে, আর এই যে তার তারটা গেছে আমার ল্যাপটপ অব্দি, সেটা দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ও পাঠাচ্ছে। ঠিক আছে, তারপরে তোমরা সেটা আলটিমেটলি কমিউনিকেশনের পর শুনতে পাচ্ছ। এবার তেমন সিমিলারলি তোমাদের এন্ডেও, তোমরা যখন তোমাদের ডিভাইস, ফোনের লাউড স্পিকার হোক বা ল্যাপটপের যে স্পিকার পার্টটা আছে বা তোমাদের ইয়ারফোন হোক, সেখান দিয়ে যখন শুনতে পাচ্ছ, তখন তোমরা সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আবার ভয়েসে চেঞ্জ করে শুনতে পাচ্ছ। তো তখন তোমাদের আবার একটা ট্রান্সডিউসার লাগছে, সেটাকে আমরা বলবো আউটপুট ট্রান্সডিউসার। তাহলে এইখানে যখন সিগন্যালটা রিসিভার ট্রান্সডিউসারকে দিল, সেটা থাকবে ইলেকট্রিক্যালে, বাট যখনই এটা এইখান থেকে বেরোবে, তখন কি হয়ে যাবে, ইন অরিজিনাল ফর্ম। অরিজিনাল ফর্ম মানে যেই ফর্মে সেন্ডার পাঠিয়েছে সেই ফর্মটা। কি বললাম, অরিজিনাল ফর্ম মানে যেই ফর্মে সেন্ডার পাঠিয়েছে সেটাই অরিজিনাল ফর্ম। দেখো বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, কোনো ব্লক নিয়ে কারোর কোনো সমস্যা নেই? তাহলে না এই, ম্যাম। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদের কমিউনিকেশনে লাগে। যদি আমরা ডিজিটাল পড়ি, তখন দেখবো এইখানে আমাদের আরো ট্রান্সমিটারের সাইডে একটা আরেকটা এক্সট্রা ব্লক হবে, আর রিসিভারের সাইডে আরেকটা এক্সট্রা ব্লক হবে। সেটা যখন ডিজিটাল পড়বো তখন তারও আমরা দেখবো আলাদা করে ব্লক ডায়াগ্রাম, তখন দেখা যাবে। বাট যদি তোমাদের ইন জেনারেল বলে কমিউনিকেশন সিস্টেম মেনশন করা না থাকে, তখন এটাই আঁকতে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, ব্লক ডায়াগ্রাম অফ। ম্যাম এটা ওয়ার্ড কানেকশন না, কমিউনিকেশন। হ্যাঁ বলো। ম্যাম এটা ওয়ার্ড কানেকশন কমিউনিকেশন না? ওয়ার্ড কমিউনিকেশন না তো, সেরকম তো কিছু না, যে কোনো কমিউনিকেশনের জন্য। ওয়্যার না, না ওয়্যার্ড এর কোনো ব্যাপার নেই। চ্যানেলটা যদি নন মানে ওয়্যারলেস হয়, তাহলেই ওয়্যারলেস। এই চ্যানেলটা ওয়্যারলেস হলেই ওয়্যারলেস, চ্যানেলটার উপর ডিপেন্ড করছে। কোনো মিডিয়াম ওয়্যার্ড না ওয়্যারলেস, সেটা মানে কমিউনিকেশন ওয়্যার্ড না ওয়্যারলেস, সেটা চ্যানেলের উপর ডিপেন্ড করে। এমন না যে এদের মধ্যে কানেকশন থাকতে পারে না ওয়্যার্ড। এই চ্যানেলটা যদি কোনো তারের মধ্যে দিয়ে কথাটা যায় আমাদের, তাহলে সেটা ওয়্যার্ড। আর যদি এয়ারের মধ্যে দিয়ে যায়, কোনো ওয়্যারের মধ্যে দিয়ে না, যেমন মাইক্রোওয়েভ কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলো আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন।
বুঝতে পারলে? ওয়্যারলেসে আবার মডিউলেটর ডিমডিউলেটর তো লাগে। মডিউলেটর ডিমডিউলেটর এমনিই লাগে, আমরা পড়বো মডিউলেশন যখন পড়বো তখন পড়বো মডিউলেটর ডিমডিউলেটর। মডিউলেটর ডিমডিউলেটর লং ডিস্টেন্স কমিউনিকেশনে লাগে, ঠিক আছে? মডিউলেশন এমন একটা জিনিস যেটা আমরা ফার্স্টলি লং ডিস্টেন্সের জন্য আরো রিজনস আছে, আমরা আরো অনেক আমরা দেখবো নিড অফ মডিউলেশন গুলো তোমাদের পার্ট আছে, সেখানে অ্যান্টেনা লেন্থের পার্ট আছে, আরো অনেক কিছু মাল্টিপ্লেক্সিং এর পার্ট আছে, সেই সব কিছুর ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা মডিউলেশন করি। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। তখন দেখবো মডিউলেশন ডিমডিউলেশন। তো তোমাদের যদি একটা বেসিক কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম আঁকতে বলে, তাহলে আমাদের কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ, কি লিখছি হাতি ঘোড়া, বাজে হাতে লেখাটা তোমাদের অভ্যাস হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। আচ্ছা আমি রেকর্ডিংটা অন করেছি কি একবার দেখে নিই তো। হ্যাঁ, কমিউনিকেশন। আচ্ছা কোনো জায়গায় লেখার অসুবিধা হলে সত্যি জেনুইনলি বলো, আমি জানি বাজে লিখি আমি। ঠিক আছে, এইটুকু হয়েছে। এবার আমরা যেটা ছেড়ে এসেছিলাম, এলিমেন্ট পড়া হয়েছে, যেটা ছেড়ে এসেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তাই তো? পরের পেজে যাই, গেলাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটার জন্য আমি দুটো ছবি ডাউনলোড করে রেখেছি ইন্টারনেট থেকে, আমরা সেখান থেকে দেখবো, বাট তার আগে শুধু জেনে নেবো জিনিসটা কি একটুখানি। তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা এই সব কিছু পরে আছে, এই সেমিস্টারে তাও ইন ডিটেলসে নেই, বাট মাইক্রোওয়েভ কমিউনিকেশনে, ওয়েভ কেন লিখলাম, ওয়েভ বলতে বলতে ওয়েভ লিখে দিয়েছি, পরে ইন ডিটেলসে আছে। তো এখন এত জানার দরকার নেই, এখন শুধু অল্প একটু জেনে রাখো তাহলেই চলবে। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কোত্থেকে এসেছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কথাটা থেকে এসেছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি জিনিস? একবার আগে কথা বলতেন না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দেখো একবার ট্রান্সডিউসারটা আরেকবার বলে দেবেন? হ্যাঁ, ট্রান্সডিউসার হচ্ছে এই যে আমি কথা বলছি, আমার কথাটাই ধরো, আমি তো কথা বলছি কিন্তু আমার কথাটা তো তোমাদের কাছে অব্দি পৌঁছচ্ছে, অথচ তোমরা কেউ আমার সামনে বসে নেই, কিন্তু এই যে কথাটা ট্রান্সমিশন হচ্ছে, ট্রান্সমিট করছি আমি, এই ট্রান্সমিশনের জন্য আমাদের যে কোনো সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট করতে হয় আমাদের। তো ইলেকট্রিক্যাল সিগন্যালে ট্রান্সমিট করার জন্য আমার ভয়েসটা তো কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল না, আমার ভয়েসটা তো ভয়েস সিগন্যাল, সেই যে ভয়েস সিগন্যালটাকে চেঞ্জ করতে হচ্ছে একটা টাইপ অফ সিগন্যাল থেকে অন্য টাইপ অফ সিগন্যালে। ট্রান্সডিউসারের কাজ বেসিক্যালি ওয়ান ফর্ম অফ সিগন্যাল থেকে বা ওয়ান ফর্ম অফ এনার্জি থেকে অন্য ফর্মে কনভার্ট করা সিগন্যালকে। তো আমাদের সেই ভয়েসটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করার জন্য ইনপুট সাইডে আমি ইনপুট ট্রান্সডিউসার ইউজ করেছি। তাহলে আমি যে ভয়েসটা পাঠাচ্ছি বা সাউন্ডটা পাঠাচ্ছি সেটা চলে গেল ইলেকট্রিক্যাল ফরম্যাটে। এবার সেটা ট্রান্সমিশন হচ্ছে চ্যানেল দিয়ে হলো, রিসিভার রিসিভ করলো, কিন্তু তুমি কি চাও? তুমি তো আমার কথাটা শুনতে চাও, কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল তো চাও না, আমার ভয়েস সিগন্যালটা চাও, তবেই বুঝতে পারবে কি পড়াচ্ছি। তো তার জন্য আবার ওকে একটা আউটপুট ট্রান্সডিউসার ইউজ করতে হবে, সেই আউটপুট ট্রান্সডিউসারটা দিলে তুমি তাহলে ইলেকট্রিক্যালটা আবার যেটা আমি পাঠিয়েছি সেটা ভয়েস হলে ভয়েস, ভিডিও হলে ভিডিও, যদি কোনো ইমেজ হয় ইমেজ, তো সেই ফর্মে কনভার্ট করে নিচ্ছি। বোঝা গেছে ট্রান্সডিউসার কি করছে? তাহলে যদি ট্রান্সডিউসার কি লিখতে বলে লিখে নাও, ট্রান্সডিউসারটা লিখে দিই এখানে, যারা যারা ট্রান্সডিউসার জানো না, অনেকেই হয়তো ভুলে গেছো বা নতুন পড়ছো। Transducer is a device that converts ম্যাম ডিভাইস তারপর কি বললেন? that converts one form of energy into another. তাহলে একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে চেঞ্জ করে, যেমন ভয়েস থেকে ইলেকট্রিক্যালে চেঞ্জ করলো, তেমন আবার রিসিভার সাইডে কি করছে, ইলেকট্রিক্যাল থেকে ভয়েসে চেঞ্জ করে দিচ্ছে। বোঝা গেছে এবার ট্রান্সডিউসার কি জিনিস?
এবার যাবো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, যে মডুলেটর ডিমডুলেটরের পার্টটা বলছিলে না, যখন আমরা দেখবো যে মডুলেশন ডিমডুলেশনের পার্ট, সেটা কিন্তু এই মডুলেশনটা কিন্তু এই ট্রান্সমিটার পার্টের মধ্যে হয়, আর ডিমডুলেশনটা কিন্তু এই রিসিভার পার্টের মধ্যে হয়। বুঝতে পেরেছো? রিসিভার ব্লকের মধ্যে ডিমডুলেশন আর ট্রান্সমিটার ব্লকের মধ্যে মডুলেশন পার্টটা হয়। ঠিক আছে? বুঝতে পেরেছো যে বলছিলে মডুলেশনের কথা? হ্যাঁ। আচ্ছা, এবার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো যেটা বলছিলাম, যখন আমাদের দুটো ওয়েভ, ইলেকট্রিক আর ম্যাগনেটিক, যখন আমাদের ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একসাথে প্রপাগেট করে, তখন আমরা যে ওয়েভটা পাবো তোমাদের, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি জিনিস, আমাদের স্পেকট্রামটা জানতে হবে। তো একদম যদি ডেফিনিশন হিসেবে বলো, আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো আছে, তাদেরকে যদি আমি ওয়েভলেন্থ বোঝো তো তোমরা? আগে পড়েছো তো ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, অ্যামপ্লিটিউড পড়েছো? হ্যাঁ। তো ওয়েভলেন্থের ইনক্রিজিং অর্ডার, মানে ছোট থেকে বড়র দিকে, ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে যদি আমরা সাজাই, তাহলে যে আমরা রেঞ্জটা পাবো, যে জিনিসটা পাবো, সেই রেঞ্জটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। যেরকম, আচ্ছা আগে ডেফিনেশনটা লিখে নাও। কোথায় গেল পেনটাই, কোথায় হারিয়ে ফেলেছি। ডেফিনেশনটা লিখে নাও। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি জিনিস লেখো। এই রে দাঁড়াও, আবার ডিভাইসটা প্রবলেম করছে। যখন লেখা দেখতে পাবে না বা স্ক্রিন দেখতে পাবে না, একটু বলবে তো, মাঝে মাঝে একটু প্রবলেম হতে শুরু হয়ে যায়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ আ bunch of ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আমি ইএম লিখছি, তোমরা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পুরোটা লিখে ফেলো। ইএম ওয়েভস, শর্টে আমরা ইএম ওয়েভস বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এটা প্রথম দিকে আছে লেখা। হ্যাঁ বলো, কিছু বলছো? না ম্যাম। is a bunch of EM wave arranged in the আবার সেই লেখা পড়ছে না, arranged in the increasing order of their frequency, order of their frequency, না সরি, wavelength, তাহলে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, তাদেরকে যদি আমি ওয়েভলেন্থের অ্যাকর্ডিং ইনক্রিজিং অর্ডারে সাজাই, মানে ওয়েভলেন্থ আস্তে আস্তে বাড়বে সেরকম ওয়েভগুলোকে সাজাই, সেটাকেই আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো এটার জন্য আমরা একটুখানি একটা ডকুমেন্ট খুলে একটু দেখবো, তাহলে ভালো বুঝতে পারবো। এখানে পিডিএফটা খুলি, তাহলে আমরা একটু পিডিএফটাকে কাটাছেড়া করা যাবে আর কি। কোথায় গেল এমা? সেভ হয়নি জিনিসটা। দাঁড়াও,
এবার আশা করছি এসে যাবে। হুম দেখো এই ছবিটাতে আগে দেখবে ছবিটা দেখতে পাচ্ছ, একটু জুম করি। দেখো দেখতে পাচ্ছ সবাই ছবিটা? হ্যাঁ ম্যাম। তো একটু হ্যাঁ একটু উল্টেই সাজিয়েছে। গামা রে থেকে এদিকে এদিকে ইনক্রিজিং হবে। আমি এই ছবিটা পেয়েছি কারণ এটাই নিলাম কারণ এটাতে আমার ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ দুটোই লেখা আছে। তো আমি সেই কারণে অন্য ছবি দেখতে পাই যেখানে গামা রে দিয়ে শুরু হচ্ছে, কারণ এদিকে গেলে আমার ওয়েভলেন্থটা বাড়ছে। ওয়েভলেন্থকে কি দিয়ে ডিনোট করি আমরা? কে বলবে ওয়েভলেন্থকে কি দিয়ে ডিনোট করি? ল্যাম্বডা। ল্যামডা। ল্যাম্বডা। এরকম তো নাকি? তো কেউ কি বলতে পারবে ল্যামডা আর ফ্রিকোয়েন্সি কেন এদিকে লেখা আছে, এদিকে ইনক্রিজিং ওয়েভলেন্থ আর এদিকে ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি? কেউ কি আমাকে বলতে পারবে ল্যামডা আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনটা কি? কার মনে আছে? কার ফিজিক্স মনে আছে? অনেকে আছো, বলো কার মনে আছে ফিজিক্স? ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কেউ পড়োনি নাকি কারোর মনে নেই? কোনটা আচ্ছা পড়েছো, মনে আছে কি এটা বলো? পড়েছো তো? অবশ্যই পড়েছো। 11-12 যাদের সায়েন্স তারা তো আগে পড়েছো, তারপর ডিপ্লোমাতেও পড়েছো। দেখো তো এরকম কিছু ল্যামডা পড়েছো? সমান 1/f। হ্যাঁ 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 ল্যামডা সমান 1/f। ল্যামডা সমান 1/f না, ল্যামডা সমান 1/f না, ল্যামডা প্রপোর্শনাল টু 1/f। আর একটা প্যারামিটার আসবে, আর একটা টার্ম আসবে। তুমি একদিক থেকে ঠিকই বলেছো, ওটা ওদের মধ্যে রিলেশনে প্রপোর্শনাল হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা আমি লিখে দেবো, এটা পড়েছিলে এফ, এটা ফ্রিকোয়েন্সি মানে এফ, তো এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। কারোর চেনা লাগছে কি এটা? কারোর চেনা লাগছে না? এমা ভুল লিখলাম? সি কি? সিটা কি? লাইট স্পিড। লাইট অফ স্পিড কনস্ট্যান্ট টার্ম। হ্যাঁ স্পিড অফ লাইট। কত স্পিড অফ লাইট এটা বলতে পারবে তো? into 10 to the power -8। -8? 3 into 10 to the power 8 তো। হ্যাঁ 8 10 to তারপর? the power 8 হ্যাঁ 8 তারপর? মিটার পার সেকেন্ড। হ্যাঁ এই তো, মিটার পার সেকেন্ড। হ্যাঁ একদম। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, যে বললে f ইকুয়ালস টু 1/λ বা ল্যামডা ইকুয়ালস টু 1/f, ওটা হবে f প্রপোর্শনাল টু 1/λ। যখন আমরা সমানুপাত তুলি তখন কনস্ট্যান্ট আসে, এই যে সিটা কনস্ট্যান্ট। বোঝা গেছে? তাই জন্যই দেখো যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এফ বাড়লে ল্যামডা কমবে আর এফ কমলে ল্যামডা বাড়বে। তাই জন্য যখন এদিকে আমার ল্যামডা বাড়তে বাড়তে যাচ্ছে তখন এদিকে দেখো এফ কম, এদিকে এফ 3 হার্টজ। আচ্ছা ফ্রিকোয়েন্সির ইউনিট হার্টজ পড়েছো আগে। আর এদিকে আমাদের ওয়েভলেন্থ একটা ডিসটেন্স, আমাদের ওয়েভলেন্থ কোত্থেকে পাই আমরা? এরকম ভাবে পাই তো ওয়েভলেন্থ, এই দুটোর মধ্যে ডিসটেন্স ওয়েভলেন্থ তো নাকি? তাই তো? হ্যাঁ ম্যাম। দুটো পিকের মধ্যে ডিসটেন্সকে ওয়েভলেন্থ বলি। তাহলে ওটা একটা মিটারের ব্যাপার। তাহলে দেখো এখানে ছিল সেন্টিমিটার সিএম, তাই এখানে ছিল কিলোমিটার এত, এখানে মিলিমিটার হয়ে গেল, এখানে ন্যানোমিটার, এখানে পিকোমিটার, এরকম ভাবে কমতে কমতে যাচ্ছে আস্তে আস্তে। তো যত আমার এদিকে যাচ্ছে ওয়েভলেন্থ কমছে, তাই জন্য ফ্রিকোয়েন্সি বাড়ছে, কারণ ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির মধ্যে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। তো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে আমাদের প্রথমেই আছে গামা রে। গামা রে কিসের জন্য ইউজ হয় আমরা জানি? কিসের জন্য? জানতো এটা?
গামা রে ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ হয় আমাদের, ঠিক আছে। এক্স রেও আমরা জানি, এক্স রে কি করে, মেডিকেল ডায়াগনোসিস যেটা হয় আমাদের, এক্স রে দিয়ে দেখেছি আমরা, আমাদের কোথাও হাড়ের কোনো ভেঙে গেলে বা কিছু হলে এক্স রে করতে দেয়, সেখানে এক্স রে ইউজ হয়। ভিজিবল রে বলতে এই যে দেখো 700 ন্যানোমিটার থেকে 380, এইটাকে মেইনলি, এই পার্টটা হচ্ছে আমাদের যেটা আমরা দেখতে পাই। আমরা কি দেখতে পাই? এই পার্টটাকে, আচ্ছা দাঁড়াও ভালো করে একটু বলি, যদি আমরা প্রপার ডিরেকশন ওয়াইজে আঁকি তাহলে উল্টো হবে, ভিভ গিয়ারটা এদিকে হবে। সব থেকে কম ওয়েভলেন্থ হচ্ছে ভায়োলেট, তারপর ইন্ডিগো, তারপর ব্লু, এরকম করে আলটিমেটলি 750 ন্যানোমিটার ওয়েভলেন্থ হচ্ছে রেডের। বোঝা গেছে? তারপর আমাদের ইনফ্রারেড আছে এইখানে, তারপর আমাদের মাইক্রোওয়েভ আছে। মাইক্রোওয়েভও আমরা ইউজ জানি এখন। আমাদের প্রথম কথা মাইক্রোওয়েভ কমিউনিকেশন ইউজ হয়, র্যাডার, রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং র্যাডার যেগুলো আছে, বা আমাদের মাইক্রোওয়েভ কুকিং এ যেটা ইউজ হয়, মাইক্রোওয়েভে কুক করি আমরা। তারপর রেডিও ওয়েভস এর পার্ট আছে আমাদের। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে এই আমাদের রেডিও ওয়েভস, যার কিনা আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে সব থেকে কম আর ওয়েভলেন্থ সব থেকে বেশি। তারপর আমাদের মাইক্রোওয়েভ, তারপর ইনফ্রারেড, তারপরে ভিজিবল লাইট, তারপর ইউভি, তারপর এক্স রে, তারপর গামা। আর যদি এটা ইনক্রিজিং অর্ডারে সাজাতাম, আগে গামা রে, তারপর এক্স রে, তারপর ইউভি, তারপর ভিজিবল, তারপর ইনফ্রারেড, তারপর মাইক্রোওয়েভ, তারপর রেডিও ওয়েভস। এটা গেল আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এবার তোমাদের অনেক সময় এরকম প্রশ্ন আসে যে এই ফ্রিকোয়েন্সি, আরেকবার বোঝাবেন? আচ্ছা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি বলেছে, আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস গুলো আছে, এই যে ওয়েভ গুলো, এই যে রে, এই যে রেঞ্জেস গুলো, ওয়েভ গুলো আছে দেখতে পাচ্ছ এখানে, ওয়েভ বা রে বলে লেখা আছে, সেগুলোকে যদি আমরা তাদের যে ওয়েভলেন্থ আছে সেটার অর্ডারে ওরে ভাই দিদিরে কি কামড়াচ্ছে। কে মাইক অন রেখেছো, একটু মাইকটা অফ করবে। আচ্ছা যদি আমরা সেগুলোকে প্রপার সরি অর্ডারে, ম্যাম। ঠিক আছে, একটু যদি প্রপার অর্ডারে সাজাই, এখানে ইনক্রিজিং অর্ডারে সাজানো আছে, দেখো এদিকে আমাদের ইনক্রিজ করছে ওয়েভলেন্থ আর এদিকে ডিক্রিজ করছে। এখানে উল্টোতে সাজানো আছে, এদিকে ইনক্রিজ করছে, কিন্তু আমাদের যদি উল্টোটা সাজাতাম, এদিকে ইনক্রিজ করতে, তাহলে গামা দিয়ে শুরু হতো। তো আমরা যদি ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে সাজাই, তাহলে এই যে আমাদের একদম স্টার্টিং রেঞ্জ থেকে একদম হায়ার রেঞ্জ অব্দি যে জিনিসগুলো পাচ্ছি, এটাকেই আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আর কিছুই না, একটা রেঞ্জ। আমরা যখন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে সাজাই সুন্দর করে, তখন আমরা সেটাকে বলি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। বেসিক্যালি আমাদের যে সব রকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে তাদের যে রেঞ্জটা, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ, সেটাকেই আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। বোঝা গেছে? আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ফুল রেঞ্জটা, তাকেই আমরা স্পেকট্রাম বলি। মানে রেডিও ওয়েভ থেকে গামা ওয়েভ, গামা রেজের যে রেঞ্জটা, সেটাকেই বলবো স্পেকট্রাম। তাহলে পুরো স্পেকট্রামটা কিছু কিছু ব্যান্ডে আমাদের ডিভাইড করা আছে, যেমন একটা পার্ট রেডিও ওয়েভ, একটা পার্ট মাইক্রোওয়েভ, একটা পার্ট ইনফ্রারেড, এরকম ভাবে ভাগ করা আছে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তো আমাদের পুরো রেঞ্জটাকে বলবো, এইখান থেকে একদম এইখান অব্দি যে রেঞ্জটা, তাকেই বলবো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এবার এটাকে ভাগ করা আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল। তোমাদের বলতেই পারে যে কেউ কিছু কোয়েরি করছো নাকি? কিছুটা সাউন্ড হলো মিড থেকে, কেউ কিছু, সায়নদীপ কিছু বলবে? সায়নদীপ তুমি কি কিছু বলবে? স্ক্রিনটা না, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। সবাই দেখতে পাচ্ছ না? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। ও তাহলে তুমি একবার লেফট করে জয়েন করো, আবার হয়তো তোমার এন্ডে প্রবলেম হচ্ছে, বিকজ আমাকেও এই যে দেখাচ্ছে, আমার স্ক্রিনটা শো করছে। হ্যাঁ যদি দেখতে না পাও একবার জানাবে আমাকে। হ্যান্ড রেজ করার দরকার নেই, হ্যাঁ সবাই মুখে কমিউনিকেট করবে, বিকজ আমি তো অন্য স্ক্রিনটায় থাকি, বুঝতে পারি না সব সময়। আচ্ছা তো এই যে রেঞ্জটাই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এবার তোমাদের কিরকম প্রশ্ন আসে, এরকম ইউজ দিয়ে প্রশ্ন, যেমন গামা রেজ কিসে ইউজ হয় বা ক্যান্সার ট্রিটমেন্টে কোনটা ইউজ হয় সেটা দিতেই পারে এরম ভাবে। তাছাড়া তোমাদের যে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই পার্টটা থেকেও প্রশ্ন আসে। দেখো এই পার্টটা একটু দেখে নেবে, খাতায় নোট ডাউন করে নেবে, অনেক সময় আসে। আমাদের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের যে পার্টটা আছে, সেটাকে আমরা অনেকগুলো রেঞ্জে ভাগ করি। যেরকম প্রথমেই আমাদের যে পার্টটা আসে সেটা হচ্ছে একদম লোয়ার পার্টটা,
তো সেটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর ওয়েভলেন্থ, দেখবে যখনই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা বাড়ছে, এই যে বাড়ছে, দেখো ওয়েভলেন্থটা কমতে কমতে যাচ্ছে আস্তে আস্তে। তো এরম ভাবেই সবকটা রিলেশন জেনারেলি ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়ে বলে দেয়, বা বলবে এই যে নাম দিয়ে বলবে যে ধরো লো ফ্রিকোয়েন্সি কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ, বা এটার ইউজ কি, অ্যাপ্লিকেশন কি, কোথায় ইউজ করা হয়। তো প্রথমেই যেটা আসে আমাদের একদম যে এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা আসে সেটা হচ্ছে 30 to 300 মেগাহার্টজে যেটা আমাদের পার্ট আসে সেটা হচ্ছে একদম এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আচ্ছা এই পার্টটা আরেকটা বলে দিই, এই যে লেখা আছে তোমাদের 300 to 3 কিলোহার্টজ, এইটা 300 মানে 300 হার্জ। আচ্ছা এইখানে তো কিলোহার্টজে লেখা আছে, এই পার্টটার মধ্যে 300 হার্জ থেকে 3 কিলোহার্জ, এই যে রেঞ্জটা, এইটা আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সি, এটা আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, অনেক সময় এই প্রশ্নটা আসে, অনেক সময় প্রশ্নও করে ভয়েস ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত। এই যে আমি কথা বলছি, আমি 300 হার্টজ থেকে 3 কিলোহার্টজ এর বেশি ফ্রিকোয়েন্সিতে কথা বলতে পারবো না, বোঝা গেছে। অডিও আর অডিও ফ্রিকোয়েন্সি আর ভয়েস ফ্রিকোয়েন্সির মধ্যে কিন্তু তফাৎ আছে, তোমরা জানো অডিও ফ্রিকোয়েন্সি আর ভয়েস ফ্রিকোয়েন্সির মধ্যে যে তফাৎ আছে সেটা বুঝতে পারো? কে বলবো অডিও ফ্রিকোয়েন্সি আর ভয়েস ফ্রিকোয়েন্সির মধ্যে কি তফাৎ? অডিওর রেঞ্জটাও লিখে দিই, কেউ বলতে পারবে অডিও আর ভয়েসের মধ্যে কি তফাৎ? কেউ বলতে পারবে না? চেষ্টা করবে? আরে হ্যাঁ তো হ্যাঁ বা না তো বলো, না জানলে না বলো। এটা হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। 20 কিলো হার্টজ মানে কত হার্টজ? 20 তারপর 30, 20,000। হ্যাঁ 20,000। আচ্ছা কেউ বলতে পারবে? এটা এটা বললে না তো কেউ বলতে পারবে কিনা, না জানলে বলো, আমি বলে দিচ্ছি। নাহলে তো এটা কিন্তু ইন্টারভিউ মানে কলেজেও কিন্তু এরকম প্রশ্ন করতে পারে কিন্তু জানার জন্য, অনেক সময় টিচাররা এরকম কোয়েশ্চেন্স করে। আচ্ছা না ম্যাম বলে দিন আপনি। হ্যাঁ অডিও ফ্রিকোয়েন্সি আর ভয়েস, আচ্ছা এই দুটোই সাউন্ড, এটা জানো তো দুটোই সাউন্ড, ভয়েসটাও একটা সাউন্ড আর 50 অডিও। হার্টজ এর বেশি তো? কিসের 50 হার্টজের বেশি বলো? এই অডিও ফ্রিকোয়েন্সিটা? না 20 থেকে 20 কিলো হার্টজ, এটাই রেঞ্জ, অডিও ফ্রিকোয়েন্সির অ্যাকচুয়াল রেঞ্জ 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। না সরি ম্যাম, ওই ভয়েসেরটা ওটা 50 হার্টজ এর বেশি তো? ভয়েসটা হ্যাঁ ভয়েসটা 300 হার্টজ, তো 300 হার্টজ টু 3 কিলো হার্টজ, মানে 300 থেকে 3000, এটা 3 কিলো হার্টজ মানে কত? 3000 হার্টজ, তাহলে 300 হার্টজ থেকে 3000 হার্টজ। আচ্ছা যেটা বলছিলাম তফাৎটা কি, এই যে আমি কথা বলছি এটাও সাউন্ড, আজকে যদি আমি এখন ল্যাপটপে একটা ইউটিউব থেকে গান চালাই বা কোনো ভিডিও চালাই সেটাও সাউন্ড, তাই তো? হ্যাঁ তো আমি যখন কথা বলে আওয়াজ, যে আওয়াজটা আসছে, যে সাউন্ডটা আসছে সেটা হচ্ছে ভয়েস ফ্রিকোয়েন্সি। বাট যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস, যদি যে কোনো রকম ডিভাইস থেকে যে আওয়াজটা আমরা প্রডিউস করি, যে সাউন্ডটা, সেটা আসবে অডিও ফ্রিকোয়েন্সির মধ্যে, কারণ আমি একটা ম্যাক্সিমাম লিমিট অবধি চিৎকার করতে পারি, ঠিক আছে? আর অডিও ফ্রিকোয়েন্সি মানে আমরা কতটা অডিবল, কতটা ফ্রিকোয়েন্সি শুনতে পারি, সেই ফ্রিকোয়েন্সিটা, সেটা আমরা যে কোনো ডিভাইসের সাউন্ড থেকেই জানতে পারি। কিন্তু আমি কি একটা ডিভাইসের সাউন্ডকে কম্পিট করে গলার চিৎকার আওয়াজ বের করতে পারবো? পারবো না। তো আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যেটা আমি গলা দিয়ে আওয়াজ বের করছি, আমার ভয়েস, তার যে ম্যাক্সিমাম আর মিনিমামটা, সেইটা ভয়েস ফ্রিকোয়েন্সি। আর অডিও ফ্রিকোয়েন্সি মানে যেটা আমাদের অডিবল, যেটা আমরা কান দিয়ে শুনতে পারি। তো আমি আমার গলার আওয়াজ ছাড়াও অনেক কিছু শুনতে পারি, টিভি চালালাম, ল্যাপটপ থেকে আওয়াজ শুনছি, ফোনে গান শুনছি, কোনো একটা বড় লাউড স্পিকার লাগিয়ে দিলাম, বাড়িতে হোম থিয়েটার লাগিয়ে দিলাম, সবকিছু থেকে আওয়াজ শুনতে পাই, সেগুলো আমার ভয়েসের আওয়াজ না।
সেগুলোর অন্য অন্য ফ্রিকোয়েন্সি আছে, অবশ্যই অনেক ক্ষেত্রেই অনেকের ফ্রিকোয়েন্সি আমার গলার জোরের থেকে অনেক বেশি আমার ভয়েসের ফ্রিকোয়েন্সির থেকে, তো সেটাও আমরা শুনতে পাচ্ছি। সেইটাও কিন্তু আমাদের অডিবল ফ্রিকোয়েন্সি বা অডিও ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে। দেখো এই যে ভয়েসটা আমি লিখেছি 300, দেখো 300টা কিন্তু এর মধ্যেই পড়ছে। 300 থেকে 3000টা কিন্তু 20 থেকে 20,000 এর মধ্যেই পড়ে। বুঝতে পারছো তো? তো যতটা আমরা শুনতে পাই তারই কিছুটা পার্ট আমরা বলতে পারি, তার কিছুটা পার্ট আমরা ভয়েস ফ্রিকোয়েন্সি আওয়াজ দিতে, মানে আমাদের ভয়েস সেই আওয়াজটা দিতে সক্ষম। এবার বোঝা গেছে অডিও আর ভয়েসের মধ্যে কি তফাৎ? হ্যাঁ ম্যাম। আমরা অনেক বেশি শুনতে পারি কিন্তু পুরোটা আমরা আওয়াজটা বের করতে পারবো না, অত চিৎকার করতে পারবো না। একটা ম্যাক্সিমাম আর মিনিমাম আমরা আওয়াজ আমাদের গলা দিয়ে বের করতে পারি, যেটা আমরা তার থেকেও অনেক বেশি বা তার থেকেও অনেক নিচের আওয়াজও আমরা শুনতে পাই। তো সেই জন্য এই ভয়েস ফ্রিকোয়েন্সিটা অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যেই একটা পার্ট। অবশ্যই আমার কথাটা ভয়েস ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়েই হচ্ছে, কিন্তু তোমরা সেটাও শুনতে পাচ্ছ, তো তোমাদের অডিও ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই আমার ভয়েসটাকে নিচ্ছে না, তো তাহলে নিশ্চয়ই পার্ট তার একটা অডিও ফ্রিকোয়েন্সির পার্ট ভয়েস ফ্রিকোয়েন্সিটাও। তো এটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ 20 হার্টজ টু 20 কিলো হার্টজ, আর ভয়েস ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 হার্টজ টু 3000 হার্টজ বা 3 কিলো হার্টজ। আচ্ছা, এইটাও তো তোমাদের আপলোড হয়ে যাবে, এই পার্টটা দেখে নেবে। আচ্ছা, এবার যেটা আমরা পড়াচ্ছিলাম সেই ডকুমেন্টটাতে আসি। তাহলে এই গেল আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে স্পেকট্রাম বোঝা গেছে, কারোর কোনো অসুবিধা নেই? না ম্যাম। এরপরে যে আমাদের পার্ট 2 পড়াই, কারোর অসুবিধা নেই তো? না ম্যাম, পড়া। ঠিক আছে, আর পড়া বুঝতে পারছো? আগে বলো। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। ম্যাম। আশা করি এখন বোরিং লাগছে না, নতুন নতুন ঢুকেছো, একদম নতুন সাবজেক্ট, সবার খুব আনন্দ লাগারই কথা, অনেক কিছু জানবে সাবজেক্ট নিয়ে। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে আমাদের সেটা হচ্ছে কনসেপ্ট অফ নয়েজ। নয়েজের পার্টটা এবার আমরা একটু দেখবো, যেটা তোমরা বলছিলে বলতে, তখন তখন বললাম ছেড়ে দিচ্ছি, এখন তো নয়েজটা আগে দেখবো। তো যে নয়েজের বা যারা নয়েজের ডেফিনেশন লিখবে, আমি লিখছি, আমার সাথে সাথে লিখে নাও। নয়েজ, প্রথমেই কি নয়েজের জন্য যদি এক কথায় যদি বলে নয়েজ কি, কাউকে যদি বলতে হয় নয়েজ কি, তখন কি বলবে? আনওয়ান্টেড সিগন্যাল, যাকে আমরা চাইছি না, নিজে নিজেই চলে আসছে। কেউ কি চায় কখনো কথার মধ্যে একটা ফ্যানের আওয়াজ ঢুকে পড়ুক? চায় না তো। কেউ চাইবে না একটা মোটরের আওয়াজ ঢুকে পড়ুক আমার কথার মধ্যে, বা যে কোনো কথার মধ্যে। তো যেটা চাই না সেটাই নয়েজ। যে কোনো কিছু যখন চাইছি না কমিউনিকেশনের মধ্যে, সেটাই নয়েজ। ঠিক আছে, তো তাহলে ভালো করে ডেফিনেশন লিখতে গেলে, নয়েজ is an unwanted signal, যেটা কি করে, which affects, যেটা অ্যাফেক্ট করে, কাকে অ্যাফেক্ট করবে? আমার যে আসল সিগন্যালটাকে, যেটা যেটা আমার দরকার, যেটা আমি শুনতে চাইছি। মানে এখন যে তোমরা আমার কথাটা শুনতে চাইছো কিন্তু পাচ্ছ একটা নয়েজ, তাহলে আমার কথাটাকে এফেক্ট করছে যেটা, or interferes with the original message signal, and corrupts, যদি corrupts মনে না লাগে, মনে না থাকে, তখন লিখবে disturbs। বেসিক্যালি যখন আমার মেসেজের মধ্যে তুমি একটা নয়েজকে ঢুকিয়ে দিচ্ছ, হতেই পারে আমার কোনো কোনো কথা তুমি শুনতে পাচ্ছ না, এমন এমন একটা সাউন্ড আছে যার জন্য আমার অনেক কিছু যেগুলো তোমাদের দরকারি ইনফরমেশন সেগুলো বাদ পড়ে যাচ্ছে, তো তাহলে এফেক্ট করছে সেটা। তাহলে সেখান থেকে আমার অরিজিনাল মেসেজটা করাপ্টেড হচ্ছে বা ডিস্টার্বড হচ্ছে। তো সেটা যখন হচ্ছে, disturbs the parameters, এটা আর, হ্যাঁ এইটাও আর, একটু বাজে লিখি, ভালো করে দিচ্ছি, দাঁড়াও, একদিন অভ্যেস হয়ে যাবে আমারও ঠিক করে হাতের লেখা করার। প্যারামিটারস অফ দ্য
মেসেজ সিগন্যাল, তাহলে মেসেজ সিগন্যালটাকে এফেক্ট করে আর তার প্যারামিটার গুলোকে করাপ্ট করে, সেটাকেই আমরা বলবো, সেই আনওয়ান্টেড সিগন্যালটাকেই আমরা বলবো নয়েজ সিগন্যাল। তো নয়েজের না মানে নয়েজ যদি কেউ তোমাকে বলতে বলে, নয়েজ এমন একটা সিগন্যাল যেটা না কোনোভাবে আমরা ডিটারমাইন করতে পারি না, আমি বলতে পারি না যে দেখো আমরা যদি একটা সাইনোসয়েডাল সিগন্যাল আঁকি সেটা কিরকম হয় যদি আমরা একটা সাইন ওয়েভ আঁকি, এরকম সাইন ওয়েভ আঁকতে পারি, একটা সাইন ওয়েভ তো এটা। আচ্ছা দেখি তো কতটা জানো হ্যাঁ ম্যাম। তোমরা, কতটা জানো তোমরা দেখি একটুখানি, কত পড়েছো ফিজিক্স FEEE আগের বারে। এটা কি ওয়েভ, এটা কি ওয়েভ? ম্যাম একটা সাইন একটা কস। আচ্ছা আর কেউ কোনটা সাইন কোনটা কস? একটা আচ্ছা সাইন ওয়েভ আর আচ্ছা একটা আচ্ছা কোসাইন এটাকে ওয়েভ। 1 নাম্বার নাম দিই, এটাকে 2 নাম্বার নাম দিই, এবার বলো কোনটা সাইন কোনটা কস, তবে তো ভালো লাগবে। 1 নম্বর সাইন 2 নম্বর কস। আর বাকিরা সবাই কি তাই, যারা যারা ম্যাম আগে এক নাম্বার সাইন ওয়েভ আর একটা আচ্ছা 2 নাম্বারটা কোসাইন ওয়েভ। আচ্ছা আচ্ছা আর সাইনোসয়েডালটা কি জিনিস তাহলে? সাইনোসয়েডালটা কি জিনিস? সাইনোসয়েডাল নাম শুনেছো? এর মধ্যে কোনটা সাইনোসয়েডাল সিগন্যাল বা সাইনোসয়েডাল ওয়েভ কোনটা এর মধ্যে? ম্যাম 1 নম্বরেরটা সাইন আর সাইনোসয়েডাল একই। সাইন আর সাইনোসয়েডাল একই, কোসাইন সাইনোসয়েডাল নয়, তাই তো? সাইন মানে সাইনোসয়েডাল, তাই তো, এটাই বলছো তো? হ্যাঁ ম্যাম। বাকিরাও কি একমত? দেখি কে কি বলে। কেউ কিছু বলবে আর? কারোর কিচ্ছু বলার নেই? এতক্ষণ তো সবাই খুব জবাব দিলে। আচ্ছা আমি বলে দিচ্ছি, কেউ বলবে না। ও যেমন সাহস করে উত্তরটা দিল, আচ্ছা আমার ক্লাসে একটু কমিউনিকেট করবে, ঠিক আছে? আমি একটু কথা বলে পড়াতে পছন্দ করি, কারণ আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের। তো একদম ঠিক, এটা সাইন এটা কোসাইন কোত্থেকে বুঝেছি? স্টার্টিং থেকে। আমরা জানি যখন এটা এটা আমাদের টাইম অ্যাক্সিস হয়, এটা টাইম, আর এটা হয় অ্যামপ্লিটিউড। তো যখন টাইম 0 তখন সাইন সিগন্যাল 0 হয়, আর যখন টাইমটা 0 থাকে তখন কোসাইন 1 থেকে শুরু হয়, কারণ আমরা দেখেছি 0 ডিগ্রিতে সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0 আর 0 ডিগ্রিতে সাইন 0 cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তো cos 1 থেকে শুরু হয় আর সাইন 0 থেকে শুরু হয়। কিন্তু সাইনুসয়েডাল কিনা, সাইনুসয়েডাল ওয়েভ দুটোই, ঠিক আছে? সাইনুসয়েডাল আর সাইনের মধ্যে আলাদা আছে। সাইনুসয়েডাল কোসাইন ওয়েভও, সাইনুসয়েডাল সাইন ওয়েভও, বেসিক্যালি পিরিয়ডিক ওয়েভ, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই দুটোই সাইনুসয়েডাল, কিন্তু দুটোই সাইন নয়, একটা সাইন একটা কোসাইন, তাহলে কোসাইন আর সাইন দুটোই সাইনুসয়েডাল। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা তো এই সাইনুসয়েডাল ম্যাম কেন? কারণ সাইনুসয়েডাল মানে সাইন ওয়েভ না, সাইনুসয়েডাল পিরিয়ডিক ওয়েভ একটা, দুটোই পিরিয়ডিক, দেখো দুটোই টাইমের সাথে। পিরিয়ডিক ওয়েভ কোনগুলো? যেগুলো একটা পিরিয়ডের পর পর নিজেকে রিপিট করে। হুম। তো তাহলে কোসাইনও তো রিপিট করছে, এই যে এই পয়েন্টের পর আবার রিপিট করতে শুরু করছে নিজেকে, অসুবিধা কি আছে? হ্যাঁ ম্যাম। ও এই পয়েন্টের পরে করছে, ও এই পয়েন্টের পরে করছে, একই ব্যাপার, তো রিপিট করলেই হবে। তাহলে হুম। সাইনুসয়েডাল আর সাইন এক জিনিস না, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা তো আমরা কি বলছিলাম? নয়েজ। তো আমরা যদি বলি দেখো এই সিগন্যালটার ক্ষেত্রে আমরা যদি ডিটারমাইন করি সাইন ওয়েভের বা সাইনুসয়েডাল সিগন্যালের বা কোসাইন ওয়েভেরও আমরা দেখেছি ওই একটা ফর্মুলা আছে যে কোন পয়েন্টে আমরা কি ভ্যালু পাবো, সেটা টাইম পুট করলে আর ফেজ পুট করলে, মানে ওই ওমেগা পুট করলে আর কি আমরা পেতাম। অ্যামপ্লিটিউড দিয়ে আমরা ভ্যালু বের করতে পারতাম। আমাদের ফর্মুলা পড়েছি আমরা কি করে সাইন ওয়েভ রিপ্রেজেন্ট করতে হয়, ফিজিক্সে পড়েছি আমরা, পড়েছো তো? কি হলো, পড়োনি? পড়োনি কেউ?
পড়েছিলে মনে করো সবাই? এই সিগন্যালটাকে আমরা কিরম ভাবে লিখতাম? x of t equals to a sin omega t, এভাবে লিখতাম না? লিখতাম নাকি? হ্যাঁ ম্যাম। তাহলে এটা রিপ্রেজেন্ট করা নয়? x of t মানে কি? এই অ্যাম্পলিটিউড, এইটাই তো x of t, এই অ্যাক্সিসটাকেই তো বলি x of t, আর এটাই তো t, এইটাই x of t আর এটাই t, আর এইখানে এই ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা হচ্ছে a, তাই তো? তাহলে যে কোনো পয়েন্টে অ্যাট এনি পয়েন্ট অফ টি, মানে যে কোনো টি তে আমি এক্স এর ভ্যালু জানতে পারতাম। এইটা হচ্ছে যখন আমরা কোনো ডিটারমিনিস্টিক সিগন্যালকে দেখি, মানে যেটার আমরা ভ্যালু বের করতে পারি। কিন্তু নয়েজ কি? নয়েজ একটা আমাদের কি বলবো, র্যান্ডম সিগন্যাল, যেটা আমরা প্রেডিক্ট করতে পারি না। তো যদি কেউ কিছু লিখতে বলে নয়েজের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, তাহলে দুটো পয়েন্ট কি কি হতে হবে? নয়েজের কোনো প্রপার প্যাটার্ন নেই, তাহলে কি বলবে? ইট হ্যাজ নো প্যাটার্ন। দেখো এখানেও দেখো একটা জিনিস, দেখো আর একটা জিনিস এই ওয়েভের, এইখান থেকে এটা যে টাইম, যদি আমি ঠিকঠাক আঁকি, যদি আমার আঁকায় ভুল না থাকে, এইখান থেকে এটাও সেই টাইম, আর টাইম মানেই হচ্ছে 1/f, তাহলে টাইমটা ফিক্সড মানে ফ্রিকোয়েন্সিটাও ফিক্সড। তাহলে এই টাইমে যতগুলো সাইকেল কমপ্লিট করেছে, আবার একই টাইমে আবার ততগুলোই সাইকেল কমপ্লিট করেছে, একটাই সাইকেল, একটা সাইকেল কমপ্লিট করতে একই টাইম লেগেছে, বা একই টাইমে একই সাইকেল কমপ্লিট করেছে, তাহলে ফ্রিকোয়েন্সি সেম। কিন্তু নয়েজের কিন্তু and no constant frequency, নয়েজের কোনো কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকে না, কারণ ওটাকে ডিটারমাইন করাই যায় না। ও তো যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা চেঞ্জ হচ্ছে, ও তো নয়েজ, ওকে তো আমি বলতে পারি না ওটা এভাবে আসবে ওটা ওভাবে আসবে। আমি কি বলতে পারি কোত্থেকে কিভাবে নয়েজ আসবে? বলা যায় না। তো নয়েজ এরকম দেখতে হতে পারে, এরকম একটা সিগন্যাল হতেই পারে নয়েজ। দেখো কোথাও কোনো ফিক্সড কিছু নেই, কিছু ফিক্সড নেই। আর একটা ক্যারেক্টারিস্টিক্স কি বললাম তাহলে? ইট ইজ র্যান্ডম অ্যান্ড আনপ্রেডিক্টেবল, আমরা প্রেডিক্ট করতে পারি না ইন নেচার। হয়েছে? নয়েজ কি বোঝা গেছে তাহলে? এবার টাইপসে যাই। নয়েজের টাইপটা পরে তারপর ছেড়ে দেবো নাকি? দাঁড়ান ম্যাম, আচ্ছা, এইটা লিখে নি, এইটা লিখে নি তা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই টাইম দেবো, সবসময় টাইম দেবো তোমাদের। ওকে ম্যাম। হয়েছে? দেখো অসুবিধা নেই কারোর। নয়েজের টাইপটা পড়ি তারপর ছেড়ে দিই আজকে। আচ্ছা, নয়েজের মেনলি যদি ভাগ করি, নয়েজের দুটো টাইপ আছে, আমরা দুটো টাইপকে দেখবো। তোমাদের নয়েজ ইন ডিটেলস এখন নেই, পরেও নয়েজ বোধহয় সম্ভবত বিটেকেই গিয়ে ভালো করে পড়বে একটু, যারা বিটেক করবে আর কি। এরপর প্রথমেই ভাগটা যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল নয়েজ। সেকেন্ড ভাগটা এক্সটার্নাল আছে মানে অবশ্যই ইন্টারনাল নয়েজ। তো কি জিনিস এক্সটার্নাল নয়েজ? আচ্ছা লিখবে নাকি মুখে বলে দেবো ডেফিনেশনটা, বা এটা লিখেই নাও। দিস নয়েজ is produced, আচ্ছা বেসিক্যালি আগে একটু মুখে বলে দিই কি জিনিস। ইন্টারনাল নয়েজ মানে যখন আমি ধরো কমিউনিকেশন করছি, আমার তো সার্কিটে অনেক কিছু ইনস্ট্রুমেন্টস ইউজ হয়, কম্পোনেন্টস ইউজড হয়, তো সেই কম্পোনেন্টের কারণে যখন কোনো নয়েজ, মানে সার্কিটের ইন্টারনাল সার্কিটরির জন্য, কম্পোনেন্টের জন্য যখন যে নয়েজটা ইউজ হয়, এই অকার করে, তাকে আমরা বলি ইন্টারনাল নয়েজ। আর যখন বাইরের কোনো কারণে হতে পারে, বাইরে কোনো লোক কিছু আওয়াজ করছে, কোনো বাইরে অ্যাটমসফিয়ার থেকে কোনো আওয়াজ আসছে, যে কোনো অন্য যে কোনো
ধরো কোনো ইন্ডাস্ট্রিতে কোনো কিছু কমিউনিকেশন চলছে, সেখানে ধরো কোনো মোটর চলছে বা কোনো অন্য ডিভাইস যাতে কোনো আওয়াজ হচ্ছে, মোটরের একটা আওয়াজ আছে জানো, তো সেই রকম কোনো নয়েজ হলে সেটা এক্সটার্নাল নয়েজ। তো লিখে নাও, দিস নয়েজ ইজ প্রডিউসড বাই এক্সটার্নাল সোর্সেস, বাইরে থেকে যেগুলো আসে, which may occur in the মিডিয়ামের, তাহলে যেগুলো আমাদের সার্কিটের বাইরের যে নয়েজ গুলো আমাদের মিডিয়ামে বা চ্যানেলে ঢোকে সেইগুলোকে আমরা বলবো এক্সটার্নাল নয়েজ। এবার বুঝতেই পারছো এক্সটার্নাল নয়েজ তো তুমি কন্ট্রোল করতে পারো না, তুমি তো বুঝতে পারছো না বাইরে থেকে কখন কি আওয়াজ আসবে। আজকে ধরো আমি এখন কথা বলছি, আমার মাইক্রোফোন থেকে কোনো নয়েজ গেলে সেটা আমি আগে থেকেই জানি মাইক্রোফোনটা প্রবলেম করছে, আমি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব। বাট যদি আজকে আমি কথা বলছি, আমি কোনো কমিউনিকেশন করছি, তখন হঠাৎ করে বাইরে থেকে কেউ এসে ডাকলো, সেটা কি আমি আগে থেকে জানতাম? সেটাকে কি আমি কন্ট্রোল করতে পারবো? পসিবল না পুরোপুরি কন্ট্রোল করা। আমি চেষ্টা করতে পারি তাদেরকে জানিয়ে রাখার, বাইরের এক্সটার্নাল জিনিসপত্রকে কন্ট্রোল করে রাখার, যে যেন ততটাও কিছু না হয়। আমি বাড়িতে অ্যাটলিস্ট ইনফর্ম করতে পারি যে আমাকে এখন ডিস্টার্ব করবে না বা কেউ এখন কথা বলবে না এখানে এসে, কিন্তু সেটাও আমি কিছুটা লিমিট অবধি করতে পারি। তো কি হয়, এক্সটার্নাল নয়েজ পুরোপুরি আমরা এলিমিনেট করতে পারি না, আমরা চেষ্টা করতে পারি কন্ট্রোল করার, পুরোপুরি এলিমিনেট করা একদমই যায় না। তো এরকম এটার এক্সাম্পল কি কি আছে? এক্সাম্পল যদি দিতে বলে, অ্যাটমসফেরিক নয়েজ, অ্যাটমসফেরিক নয়েজ। তারপরে যেটা পড়বো সেটা হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল নয়েজ। আচ্ছা, এক্সট্রা টেরেস্ট্রিয়ালটা একটু বলে দিই। এই নয়েজটা বেসিক্যালি যখন আমরা স্পেস কমিউনিকেশন করি তখন স্পেসে কসমিক নয়েজ বা সোলার নয়েজ যেগুলো হয়, কি বললাম, কসমিক বা সোলার নয়েজ, কসমিক নয়েজ, সোলার নয়েজ, সেই স্পেসে যে নয়েজ গুলো জেনারেট করে সেটা হচ্ছে এই এক্সট্রা টেরেস্ট্রিয়াল নয়েজ। ঠিক আছে, 3 নম্বরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নয়েজ, যেটা বলছিলাম যে আমি কোনো ইন্ডাস্ট্রিতে যদি ইউজ করে দেখি কোনো মোটর চলছে বা অন্য কোনো মেশিনারি চলছে, সেগুলোর যে আওয়াজ, মানে কোনো সার্কিট, এক্সটার্নাল সার্কিটের যেগুলো থেকে যে জেনারেশন হচ্ছে নয়েজে, সেটাকে আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল নয়েজ। আচ্ছা, এবার ইন্টারনাল নয়েজ কি? ইন্টারনাল নয়েজ যেটা বললো আমাদের যে ইন্টারনাল সার্কিটরি, সেখান থেকে যে নয়েজটা হয় সেটাই বলবো ইন্টারনাল। তাহলে লিখে নাও, দ্য নয়েজ is produced by the circuit components, সার্কিটে আমরা যে কম্পোনেন্ট গুলো ইউজ করেছি while ফাংশনিং, যখন সেই সার্কিট কম্পোনেন্ট গুলো কাজ করছে, ধরো কোনো রেজিস্টার, কোনো ইন্ডাক্টর বা কোনো আমি যা ইউজ করেছি সার্কিটে, সেখান থেকে কোথাও থেকে কোনো নয়েজ তৈরি হচ্ছে, সেইটাকে আমরা বলবো ইন্টারনাল নয়েজ। এবার আমি ভয়েস দিয়ে বলছি বলে কারোর কথা বলা দিয়ে বোঝালাম, কোনো ইলেকট্রিক্যাল নয়েজ এসে জেনারেট করলে তখন ইলেকট্রিক্যাল ওয়েভফর্ম যেগুলো জেনারেট হবে, যে নয়েজটা তৈরি হবে, সেটাও নয়েজ। তাহলে আমাদের যে সার্কিটের কম্পোনেন্ট গুলো সেগুলো কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যাচ্ছে, তো সেটার জন্য তাদের মধ্যে যে অনেক রকম নয়েজ তৈরি হতেই পারে, তো সেটা যখন আমরা জেনারেট হবে তখন সেটাকে বলবো ইন্টারনাল নয়েজ। এবার ইন্টারনাল নয়েজ কোত্থেকে হচ্ছে? আমার সার্কিট আমি ডিজাইন করছি, তাহলে আমি ঠিক করতে পারি চাইলে। তো হ্যাঁ, অবশ্যই যদি আমরা প্রপার রিসিভার ডিজাইন করি, প্রপার সার্কিট ডিজাইন করতে পারি, তাহলে আমরা ইন্টারনাল নয়েজটাকে অ্যাভয়েড করতে পারবো। তাহলে ইন্টারনাল নয়েজের এক্সাম্পল কি? প্রথম হচ্ছে থার্মাল নয়েজ, যেগুলো হয়। হ্যাঁ, কে কি বলছো একটু বলো, আরেকবার, শুনতে পাইনি। ম্যাম ইন্টারনাল নয়েজটা অ্যাভয়েড করবো কিভাবে, আরেকবার বলুন। ইন্টারনাল নয়েজ ওই যে বললাম আমার সার্কিটে হচ্ছে, তাই তো, সার্কিট থেকে আসছে। তো যদি আমি আমার সার্কিট তো আমার হাতে, এটুকু তো ঠিক। তো যদি আমি সার্কিটটাকে প্রপার বানাতে পারি, আমাদের যে সিস্টেমের যে সার্কিটরি সেটা যদি প্রপার ভাবে ডিজাইন করতে পারি, যখন সার্কিটটা বানাবো তখন আমি তাহলে কন্ট্রোল করতে পারবো নয়েজটা।
আমার সার্কিট থেকেই নয়েজটা তৈরি হচ্ছে, সার্কিটের কোনো এলিমেন্টের জন্য, কোনো কম্পোনেন্টের জন্য নয়েজটা হচ্ছে। তো যদি সেটাকে ভালো করে বানাই, সেটাকে প্রপার ডিজাইন করি, তাহলেই সেটা কমে যাবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। থার্মাল নয়েজ, কোনো থার্মাল অ্যাক্টিভিটি, টেম্পারেচারের জন্য রিলেটেড যে নয়েজ গুলো হয়, এগুলো সব পরে, তোমাদের নয়েজ পরে ইন ডিটেল আছে, এখন জাস্ট এইগুলো টুকটাক পড়ে নাও একটুখানি। শর্ট নয়েজ, শর্ট নয়েজ কখন হয়? শর্ট নয়েজ হচ্ছে আমাদের যে ইলেকট্রনিক্সের যে হোল আর ইলেকট্রনের যে মুভমেন্ট হয়, হোল আর ইলেকট্রনের যে মুভমেন্টের জন্যই তো ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে আমাদের, ইলেকট্রনের মুভমেন্টের জন্যই। তো সেইখান থেকে যে নয়েজ তৈরি হয় সেটাকে আমরা বলবো শর্ট নয়েজ। ওদের মুভমেন্টের যে নয়েজ তৈরি হয় তখন যদি কোনো নয়েজ তৈরি, সেটাকে বলবো শর্ট নয়েজ। আর একটা নয়েজ হবে, সেটা হচ্ছে ট্রানজিট টাইম। ট্রানজিট টাইম মানে, ট্রানজিট টাইম কখন তৈরি হয়? ট্রানজিট টাইম হচ্ছে যখন আমরা ট্রান্সমিশন করি, ডিউরিং ট্রান্সমিশন টাইম, সেটাকে আমরা বলবো ট্রানজিট টাইম নয়েজ। এই ছিল তোমাদের নয়েজের ব্যাপার স্যাপার। শর্ট নয়েজটা একবার বলবেন? শর্ট নয়েজ হচ্ছে কিসের সাথে রিলেটেড? শর্ট নয়েজ বেসিক্যালি রিলেটেড হচ্ছে আমাদের ইলেকট্রন আর হোলের মুভমেন্ট। আমাদের ইলেকট্রিক কারেন্ট কোত্থেকে আসে? ইলেকট্রন হোলের মুভমেন্ট দিয়েই তো তৈরি হয় না? তো সেই ইলেকট্রন হোলের মুভমেন্ট থেকেই যদি কোনো নয়েজ তৈরি হয়, সেটাকে আমরা বলবো শর্ট নয়েজ। ওদের র্যান্ডম মুভমেন্টের জন্য কোনো নয়েজ তৈরি হলে সেটাকে বলবো শর্ট নয়েজ। র্যান্ডম মুভমেন্ট, বেসিক্যালি ইলেকট্রন হলে র্যান্ডম মুভমেন্টের জন্য কোনো একটা পার্টিকুলার ম্যানারে মুভ করার কথা, বাট সেটা যদি না হয়, অন্য কোনো ম্যানারে যদি র্যান্ডমলি মুভ করতে থাকে, সেটার জন্য শর্ট নয়েজ। আচ্ছা, আর একটা ছোট্ট পার্ট আছে যেটা তোমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও, এটা একটা ফর্মুলা আছে, লিখে দিই তাহলেই শেষ। কেউ রাগ করছো না? দেরি হয়ে যাচ্ছে না কারোর? ম্যাম থার্মাল রেডিয়েশন ওটা বলবেন, থার্মাল রেডিয়েশনটা? থার্মাল রেডিয়েশনটা বেসিক্যালি থার্মালি যে নয়েজ জেনারেটর, মানে টেম্পারেচার রিলেটেড যেগুলো নয়েজ, অনেক সময় টেম্পারেচারের কারণে অনেকটা সার্কিটে চেঞ্জেস আসে, তো সেই সব রিলেটেড যে নয়েজ আমাদের দেখতে পাবো, সেটাকেই আমরা বলবো যে থার্মাল নয়েজ। ওকে ম্যাম। থার্মাল রেডিয়েশনের কারণে ইলেকট্রনের মুভমেন্টে অনেক চেঞ্জেস আসে, তো তখন যখন কোনো নয়েজ জেনারেট করে, সেটাকেই থার্মাল নয়েজ বলবো। তোমাদের এগুলো ইন ডিটেলসে কিচ্ছু নেই, আমি এক্সাম্পল লিখিয়ে দিলাম। যদি কোনো কারণে টাইপ চলে আসে, তখন এই টাইপটা একটুখানি লিখো, যেটুকু লিখলাম বা বললাম যে কোনটাকে কন্ট্রোল করতে পারি, কোনটা আমাদের হাতে আছে, কোনটা হাতে নেই, তো সেটা লিখে আর এই এক্সাম্পল গুলো লিখবে, ঠিক আছে? আচ্ছা, একটা টপিক আছে সিগন্যাল টু নয়েজ রেশিও, এটা তোমাদের ইন ডিটেলসে এখন কিছু নেই, বাট এটা জেনে রাখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটাকে আমরা কিভাবে ডিফাইন করি, লিখে নাও। ইট ইজ, একদম ছোট ডিফিনিশন, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ the ratio of signal power to noise power। আচ্ছা, সিগন্যাল পাওয়ারকে নয়েজ পাওয়ার দিয়ে ভাগ করলে, তার মানে সিগন্যাল পাওয়ার আর নয়েজ পাওয়ারের রেশিওটাকেই আমরা বলবো সিগন্যাল টু নয়েজ রেশিও। এটাকে আমরা শর্টে SNR বলি, SNR, সিগন্যাল টু নয়েজ রেশিও, টুটা বাদ, সিগন্যাল টু নয়েজ রেশিও। সেটাকে আমরা তাহলে কিভাবে বলবো? সিগন্যাল পাওয়ার আর তার সাথে কার রেশিও? রেশিও হচ্ছে নয়েজ পাওয়ার। এটাকে কিভাবে লিখবো? এটাকে লিখবো S, আর নয়েজ পাওয়ারকে আমরা লিখি N। একটা জিনিস জেনে রাখো, সিগন্যাল পাওয়ার মানে আমরা যে সিগন্যালটা আমাদের রিসিভার সাইডে রিসিভ করেছি, সেই সিগন্যালটার কতটা পাওয়ার, মানে কতটা সিগন্যাল পেয়েছি, আর সেই সিগন্যালে কতটা নয়েজ পেয়েছি, তার পাওয়ার হচ্ছে নয়েজ পাওয়ার। এবার তোমরা তোমাদের কমন সেন্স দিয়ে আমাকে একটা কথা বলো তো, সিগন্যাল টু নয়েজ রেশিওটা বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো? বলো। কম। কম। আর কম হয় ভালো, তাহলে নয়েজটা কম হবে। আচ্ছা, আচ্ছা, এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশ তো ফ্র্যাকশন, তো কোনো ফ্র্যাকশনের পুরো ভ্যালুটাকে কমাতে গেলে কি করতে হয় বলো তো? হয় এটা কমাতে হয়, নাহলে এটা বাড়াতে হয়, তাই তো? তবেই কমবে কি? নিউমারেটরটাকে বাড়াতে হয়, ডিনোমিনেটরটাকে কমাতে হয়, তাই করতে হয়, নাকি নিউমারেটরটা কমাতে হয়, ডিনোমিনেটরটা বাড়াতে হয়? কোনটা করতে হয় যদি একটা ফ্র্যাকশনের ভ্যালুকে কমাতে হয়? x বাই y কে কম করতে গেলে x কে বাড়াবো, y কে কমাবো, নাকি x কে কমাবো, y কে বাড়াবো? কোনটা করব?
এক্স এ কমিয়ে ওয়াই বাড়াবো, এক্স কে কমিয়ে তাহলে ওয়াই কে সমান হয়ে বাড়ালে যাবে। এক্স কে ধরো এক্স আর ওয়াই আছে, একবার করলাম 3/5, এটা করলাম, আর একবার করলাম 2/1, না দাঁড়া 2/1 না, এটাকে কমালাম, এটাকে, আচ্ছা ধরো এটা বড় এটা ছোট, আর এটা ছোট এটা বড়, একবার এক্স কে বড় রাখলাম, ওই এক্স কে ছোট রাখলাম, ওয়াই কে বড় রাখলাম, একবার এক্স কে বড় রাখলাম, ওয়াই কে ছোট রাখলাম, কোনটায় ভ্যালু বেশি পাবো এক্স বাই ওয়াই এর? কোনটায় ভ্যালু বেশি পাবো, এইটায় না এইটায়? সেকেন্ডেরটা। সেকেন্ডেরটায় বেশি পাবো, তাহলে অবশ্যই আমার সিগন্যাল পাওয়ারটা বাড়াতে হবে, নয়েজ পাওয়ারটা কমাতে হবে, তবেই আমার কি হবে, সিগন্যাল টু নয়েজ রেশিওটা বাড়বে। আর যদি আমি সিগন্যাল পাওয়ারটাকে কমাই আর নয়েজ পাওয়ারটাকে বাড়াই, তাহলে আমার সিগন্যাল টু নয়েজ রেশিওটা কম হবে। এবার তোমরা বলেছিলে এই পার্টটা এসএনআরটা কম হবে, তাই তো? তাহলে এসএনআর কম হওয়া মানে কি, নয়েজ বেশি সিগন্যাল কম। তুমি কি তাই চাও তোমার রিসিভারে নয়েজ বেশি থাকুক আর সিগন্যাল কম থাকুক? তুমি কি চাও? তুমি একজন লোক, না ম্যাম, তুমি একজন রিসিভার, তুমি একজন মানুষ, তুমি আমার কথা শুনতে চাইছো, আমি ফ্যানটা চালিয়ে দিলে, আমি আস্তে কথা বলতে শুরু করলে ফ্যানটা আরো স্পিডে দিলাম, ফ্যানের আওয়াজটা বেশি যাচ্ছে, আমার আওয়াজটা কম যাচ্ছে, তুমি কি সেটাই চাইছো? না ম্যাম, চাইছো না। তুমি কি চাইবে, সিগন্যালটা যত পারবে বেশি হবে, সিগন্যালের পাওয়ার বেশি মানে কি সিগন্যালটা বেশি, তাহলে অবশ্যই সিগন্যালটা বেশি, আর নয়েজটা যত পারবে কম হবে, নয়েজটা কম। যখনই এই কন্ডিশনটা হবে, সিগন্যাল বেশি নয়েজ কম, তখন এটাই হবে। তাহলে এসএনআর সবসময় ম্যাক্সিমাম দরকার আমাদের, ম্যাক্সিমাম। যতটা ভালো এসএনআর তত ভালো সিগন্যাল তুমি রিসিভ করতে পারবে। একটা কমিউনিকেশন সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে এসএনআর। এসএনআর দিয়ে আমরা কোয়ালিটি জাজ করতে পারি যে এই সিস্টেমটা কতটা ভালো কোয়ালিটির সিস্টেম, যে কিনা একটা সিগন্যালকে কতটা ভালোভাবে আমাদের রিসিভারের কাছে পৌঁছতে পারছে, কত কম নয়েজ দিয়ে, কত কম নয়েজ ইন্ট্রোডিউস করে ম্যাক্সিমাম সিগন্যাল স্ট্রেংথ পাঠাতে পারছে। বোঝা গেছে এসএনআরটা কি জিনিস? তাহলে এতটা সিগনালে কতটুকু নয়েজ এসছে, তো সেটা সবসময় কম হবে নয়েজটা, সিগন্যালটা বেশি হবে, তাহলে এসএনআরও বেশি হবে, কারণ উপরে সিগন্যাল নিচে নয়েজ, তাহলে যত বেশি এসএনআর হবে তত ভালো আমাদের সিস্টেম। বোঝা গেছে? দেখো আজকে এতটাই থাকবে, কারোর কোনো ডাউট হলে বলো। ম্যাম ঠিক আছে, একটুখানি আগের পেজটা দেখি ম্যাম, ওই আগের পেজ, রেশিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো, ওয়েভলেন্থ। হ্যাঁ ওটা দিয়ে দেবো তোমাদের, এটা দিয়ে দেওয়া হবে তোমাদের। তোমরা কারা কারা পেড ব্যাচে আছো বলো? আচ্ছা দাঁড়া, পেড ব্যাচে যারা নেই তাদেরকে দেখিয়ে দিই একবার। পেড ব্যাচেই ডকুমেন্ট সব পেয়ে যাবে তোমরা, সব আপলোড হয়ে যায়। আর যে গ্রুপে জিজ্ঞাসা করছিল তোমাদের, কি যে করছি না, এগুলো সব রেকর্ড হয়, সেই সব কিছু তোমাদের আপলোড থাকে পেড ব্যাচে, দেখে নাও। ম্যাম বলছি হ্যাঁ ওই বলো। যে একটু নিচে দিকটা দেখি। সিগন্যাল পাওয়ার বা নয়েজ পাওয়ার ওখানটা করলে ওখানটা আরেকবার বলে দেবেন একটু। হ্যাঁ, এসএনআর মানে হচ্ছে সিগন্যাল পাওয়ারকে নয়েজ পাওয়ার দিয়ে, মানে সিগন্যাল পাওয়ারকে নয়েজ পাওয়ার দিয়ে ভাগ করা বেসিক্যালি। মানে এতটা যখন আমি রিসিভারে দেখছি, এটা বেসিক্যালি রিসিভার সাইডে মেজার করা হচ্ছে, যখন আমি কতটা সিগন্যাল পেয়েছি আর তাতে কতটা নয়েজ এসেছে। তো আমরা সবসময় কি চাইবো, সিগন্যালটা যেন বেশি আসে, নয়েজকে যেন ছাপিয়ে না যায়। তো যেহেতু সিগন্যালটা ওপরে আর নয়েজটা নিচে, আর আমাদের কমিউনিকেশনের ডিজায়ার কি, বেশি সিগন্যাল আসুক নয়েজ কম আসুক, তো যখনই একটা বড় টার্মকে একটা ছোট টার্ম দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসএনআরটা একের থেকে বেশি হবে, তাই তো? এবার যার এসএনআর, যেই সিস্টেমের এসএনআর সিগন্যাল টু নয়েজ রেশিও যত বেশি, সেই সিস্টেমটা তত ভালো, কারণ কি সে সিগন্যালটাকে খুব কম নয়েজ ছাড়া এই রিসিভার এন্ডে পাঠাতে পেরেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বলছি এক্স বাই ওয়াই এর যে ব্যাপারটা ওটা একবার বলবেন। এক্স বাই ওয়াই এর ব্যাপারটা আছে, এই পেজটা চেঞ্জ করি, কারো স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও, পেজটা চেঞ্জ করি একটুখানি, করি পেজটা চেঞ্জ। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এক্স বাই ওয়াই এর যে ব্যাপারটা বলেছিলাম, তোমরা বলছিলে যে এসএনআরটাকে ছোট হতে হবে, আমি বললাম এসএনআরটা ছোট কোন কন্ডিশনে হবে, 3/5 না 2/1? 3/5 ছোট হবে। তাহলে 3/5 মানে কি, 3 হচ্ছে সিগন্যালের পাওয়ার, 5 হচ্ছে নয়েজের পাওয়ার। তুমি কি সেটাই চাও? তুমি কি চাইবে 5 পাওয়ার, মানে যদি আমি ইউনিটে ভাবি, 3 ইউনিট সিগন্যাল আসুক আর 5 ইউনিট তাতে নয়েজ চলে আসুক, তুমি কি এটাই চাইবে?
না। তুমি চাইবে না, তাহলে তুমি কি চাইবে? 2 ইউনিট সিগন্যাল এসছে, 1 ইউনিট নয়েজ এসছে, সেটা চাইতে পারো। তাহলে সেক্ষেত্রে কি হ্যাঁ। হবে, তোমার অবশ্যই সিগন্যাল এসএনআরটা বেশি হবে। তোমরা যখন উত্তর দিচ্ছিলে বলেছিলে এসএনআরটা কম চাই, কিন্তু এসএনআরটা আমাদের কম চাই না, এসএনআর আমাদের ম্যাক্সিমাম চাই। এসএনআর ম্যাক্সিমাম যত বেশি হবে ততই ভালো, তাই জন্য এইটা কারেক্ট। সিগন্যাল পাওয়ার বেশি, নয়েজ পাওয়ার কম হতে গেলে আমাদের এসএনআর বাড়াতে হবে, তবেই সিগন্যাল পাওয়ারটা বাড়বে, নয়েজ পাওয়ারটা কমবে। কারণ একটা ফ্র্যাকশনের যদি আমরা ডিনোমিনেটরটাকে কমাই আর যদি নিউমারেটরটা বাড়াই, তবেই আমাদের সেটা মানে ফ্র্যাকশনটা হাই ভ্যালু পাবো, আমরা বেশি ভ্যালু পাবো, ফ্র্যাকশনের ভ্যালুটা বাড়বে। বোঝা গেছে? আচ্ছা, এটাকে আমরা জেনারেলি ডিবি তে এক্সপ্রেস করি। ডেসিবেল পাওয়া কথাটা আগে শুনেছো তোমরা নিশ্চয়ই, ডেসিবেলে এক্সপ্রেস করি ডিবি তে। সো ডিবি তে এক্সপ্রেস করলে এই এসএনআরটা কিভাবে লিখি জানো তো? যদি ডিবি তে লিখি এসএনআর সমান, তখন হয়ে যায় এসএনআর ইন ডিবি, তখন সেটাকে লিখি 10 ইন্টু log 10 বেস s বাই n, মানে s সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার, এই যে s আর n, 10 log 10 টা চলে আসে। আগে s বাই n ছিল, তার ডিবি তে করলে s বাই n, 10 log 10 s বাই n। ঠিক আছে, এটা হচ্ছে ইন ডিবি। বেশিরভাগ ক্ষেত্রে এইটাই ইউজ হয়, এই ফর ডিবি তেই আমরা বের করি, জেনারেল ডিবি তেই এক্সপ্রেস করি ডেসিবেলে। ঠিক আছে, আর কোনো কারোর সমস্যা আজকের ক্লাস থেকে? অনেকটা পড়ানো হয়েছে, আশা করি বুঝতে পেরেছো, মানে ধরে ধরে পড়িয়েছি কারণ এটা একদম বেসিক তো। ম্যাম বলছি কি এগুলো থেকে নিউমেরিক্যাল আসবে নাকি? না, নিউমেরিক্যাল এগুলো থেকে আসার চান্সেস একটু কম, বাট এর পরে যখন পড়বে এসএনআর থেকে নিউমেরিক্যাল আসতে পারে। এসএনআর খুব ইম্পর্টেন্ট টপিক, আসতেই পারে এসএনআর থেকে। ঠিক আছে। এসএনআর এর এই একটাই তো ফর্মুলা, মনে রেখো, কোনো সব সময় কাজে লাগবে। এরপর যখন ডিজিটাল পড়বে 4th সেমে গিয়ে, তখনও কাজে লাগবে এসএনআর। আর যেহেতু বললাম আমাদের কমিউনিকেশন সিস্টেম কতটা ভালো, তার মেজারমেন্টই হচ্ছে এসএনআর। এসএনআর দিয়ে একটা ভালো রকম মেজারমেন্ট হয় যে সিগন্যালটা মানে সিস্টেমটা কতটা ভালো। বোঝা গেছে? তাহলে রেকর্ডিংটা স্টপ করছি আমি এখানে।